আসসালামু আলাইকুম। চলে এসেছি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম আয়োজিত ২১৭তম ফেসবুক লাইভের হোমিও স্বাস্থ্য কথনের ২৪তম পর্বে। আশা করি পবিত্র ঈদ শেষ করে আপনারা সবাই যার যার মতো নিজ কাজে ব্যস্ত আছেন এবং খুব ভালোভাবে নিরাপদভাবে পৌঁছেছেন। আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সে সাথে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। একজন গর্ভবতী নারী যখন 10 মাস 10 দিন একটি শিশুকে গর্ভে রেখে প্রসব বেদনা সহ্য করার পরে একটি শিশুকে জন্ম দেন, তখন সেই নারীটি বুঝে মাতৃত্বের কি সুখ। কিন্তু এতে করে কি সেই নারীটার সকল দুঃখ কষ্ট বা টেনশন চলে যায়? কখনোই নয়। একজন মা সবসময় কিন্তু তার সন্তানকে নিয়ে ভাবেন, আমার সন্তানটি আদৌ কি সঠিক সময়ে দাঁত উঠবে, সে কি আসলেই ব্রেস্ট ফিডিং করতে পারবে, তার কি খাবারের সময় কোনো ধরনের সমস্যা আছে, তার কি হাঁটাটা ঠিক মতো হলো কিনা, আচ্ছা তার যে একটা গ্রোথ সেটা কি সঠিক টাইমে হচ্ছে কিনা। আমরা কতজন নারী বা জানি যে কোন সময় আসলে একজন শিশুর সঠিক ট্রিটমেন্টের প্রয়োজন এবং কি কি লক্ষণ দেখলেই আমি বা বুঝতে পারবো আমার শিশুটি আদৌ সুস্থ আছে কিংবা তাকে ডাক্তারের পরামর্শ করতে হবে। হ্যাঁ, আজকের বিষয়টি হচ্ছে শিশুদের দুধ পান দেরিতে বসতে হাঁটতে শেখতে যে ধরনের সমস্যা আমরা ফেস করি তার হোমিওপ্যাথি চিকিৎসা। এবং এই চমৎকার বিষয়টির উপরে যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তিনি আমার আপনার এবং সকলেরই অনেক প্রিয় এবং বাংলাদেশের আমি মনে করি একজন স্বনামধন্য ডাক্তার, বলতে পারেন হোমিওপ্যাথির একজন ব্যক্তিত্ব। তিনি একাধারে শুধুমাত্র যে একজন ভালো ডাক্তার তাই নয়, তিনি একজন লেখক, প্রভাষক এবং সব থেকে ভালো বিষয়টি হচ্ছে তিনি খুব ভালো মনের একজন মানুষ। বেসিক্যালি আমার খুবই পছন্দের একজন মানুষ। হ্যাঁ, আমি যাকে বলছি তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় ডাক্তার রাতুল মাহমুদ সজল স্যার। আমরা আজকে স্টুডিওতে উপস্থিত জানিয়েছি ডাক্তার রাতুল মাহমুদ সজল স্যারকে। স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? স্যার কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি শুনছি, ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আপনি উপস্থাপনা করছেন স্বাভাবিকভাবে ভালো লাগবেই। আর দ্বিতীয়ত আমি অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের বর্তমানে উপদেষ্টা হিসেবে আছি। একটা সময় ছিল মানে আপনি আমি প্রাক্তন মহাসচিব বর্তমান মহাসচিবের সাথে আজকের এই অনুষ্ঠানটি আছে। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের। এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের যে আপনার মতো এরকম একজন স্বনামধন্য মানুষকে আমরা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত করতে পেরেছি। আজকে আমরা জেনে নেব আমাদের অনেক না জানা বা বলতে পারেন আমাদের অনেক অজ্ঞানত কিছু কথা, যার মাধ্যমে আমরা অনেক কিছু জানবো ইনশাল্লাহ। তো আপনারা দেরি করবেন না, যারা যারা আমাদের আজকের এই বিষয়ের উপর অর্থাৎ শিশুদের দুধ পান দেরিতে উঠা বসা হাঁটা চলা এবং দাঁত ওঠা এই বিষয়ের উপরে যাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। আমরা কিন্তু আমাদের এই যে প্রিয় মানুষ, এই যে জ্ঞানী মানুষ, তার কাছ থেকে কিন্তু কিছু নিতে চাই এবং আমরা আজকে সেটা নিয়েই ছাড়বো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো আমাদের প্রোগ্রামের শেষে তার কাছ থেকে আমাদের বিষয়গুলো জেনে নিতে। খুবই ভালো লাগছে স্যার, এত ব্যস্ততার মাঝে আপনি আমাদের আজকে সময় দিচ্ছেন এবং আমি বেশ কয়েকবার আপনাকে নজরেও পাইনি কারণ অনেক ব্যস্ত থাকেন আপনি সারাদিন। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে আজকে আপনাকে আমি স্টুডিওতে পেয়েছি। আমি তো এই মানে এটা লুফে নিবো আর কি, আমি কখনোই কোনোভাবে এটাকে আমি হাতছাড়া করবো না। আমার যা জানার প্রয়োজন আজকে আমি সব জেনে নিবো আপনার কাছ থেকে, আর বাকি আমার দর্শকরা সবাই আছেন। যাই হোক, আমি প্রথমে একটা কথা দিয়ে শুরু করতে চাই। আমি জানি আপনি অনেক কিছুই বলবেন, এর মধ্যে থেকে অনেক প্রসঙ্গ চলে আসবে। যেটা প্রথম প্রবলেমে আমরা ফেস করি সেটি হচ্ছে একজন গর্ভবতী মহিলা যখন তার প্রেগনেন্সি কন্টিনিউ করার পরে যখন সে মানে বাচ্চাটা হয়, তার নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান ডেলিভারি হোক, তাদের কমপ্লেন থাকে যে ম্যাডাম আমার বুকে দুধ নেই। এবং এটা দেখা যায় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এমনকি 8-10 দিন পর্যন্ত চলে। তারপরে কিন্তু তারা দেখা যায় যে বাচ্চাদের বাহিরের বিভিন্ন ধরনের খাবার দেয়। এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে এই যে যে দুধ বুকে নেই, এটা আসলে হোমিওপ্যাথিতে এরকম কি কোনো ট্রিটমেন্ট আছে? এবং এই যে যে দুধ নেই, এই না থাকার কারণে আমরা যে একটা সময়, এটা কত সময় পর্যন্ত আমরা ওয়েট করব একজন মায়ের জন্য, যে এই সময় পর্যন্ত আমরা ওয়েট করবো তারপরে আমরা দেন অন্য একটা দিকে আমরা টার্ন নেব? যদি এই বিষয়টি একটু প্রথমে আপনি বলবেন। সুন্দর প্রশ্ন করেছেন। বর্তমান সময়ে এটা একটা খুব জটিল একটা এবং ক্রিটিক্যাল কমন সমস্যা। সেটা হচ্ছে যে মায়েরা অভিযোগ করেন যে আমার বাচ্চা দুধ পাচ্ছে না।
আমরা কয়েকদিন আগেই একটা পোস্টে কমেন্ট করেছিলাম এবং সেখানে আমাদের লাবণী ম্যাডামও ছিলেন। তো সেটা হচ্ছে যে সিলেটের একটা ঘটনা যেখানে সিজার হয়েছিল, অনেকগুলো নর্মাল ডেলিভারি হয়েছে এই চিকিৎসকদের ধর্মঘটের কারণে। তো দুধ না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক। অর্থাৎ সিজারিয়ান সেকশনে যাওয়ার পরে একজন নারী যখন অ্যান্টিবায়োটিক সেবন করেন তখন তার দুধ শুকিয়ে যায় এবং বাচ্চা দুধ পায় না। এটা খুব কমন একটা কন্ডিশন। আর এছাড়াও দুধ না পাওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। একটা সময় ছিল যখন বলা হতো যে মায়ের যে প্রথম দুধ, যেটাকে শাল দুধ বলা হয়, এই শাল দুধ খাওয়াতো না, আগে একটা সময় ছিল। কিন্তু এটাতে এত বেশি অ্যান্টিবডি আছে এবং এত চমৎকার, এটা এত সমৃদ্ধ একটা জিনিস যে এখন বর্তমান সময়ে মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে এবং বাচ্চাকে দুধ দান করতে হবে। তো প্রথম অবস্থায় যে ঘন দুধটা আসে, যেটাকে আমরা শাল দুধ বলি, এই শাল দুধ বা কোলেস্ট্রাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুব ঘন গাঢ় হয় এবং অনেকটা ধরা যায় যে হলুদাভ বর্ণের হয়। পরে ক্রমান্বয়ে এটা আস্তে আস্তে স্বাভাবিক দুধের পর্যায়ে আসে। তো ব্রেস্ট ফিডিং করাটা এটা মাতৃত্বের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই মাতৃত্বের এই গুরুত্বপূর্ণ অংশটা থেকে অনেক নারী বঞ্চিত হন তাদের নিজস্ব কিছু শারীরিক সমস্যার কারণে। যেমন মা যদি ম্যালনিউট্রিশনে ভোগেন, অপুষ্টিতে ভোগেন, তো স্বাভাবিকভাবে তার দুধ কম হবে। মা ভালো খান না, অপুষ্ট শিকার থাকেন, তার তো দুধ কম হবে এবং বাচ্চা সেক্ষেত্রে দুধ কম পাবে। তো হোমিওপ্যাথিতে এর জন্য খুবই ভালো ওষুধ আছে এবং যে ভালো ওষুধগুলো আছে মানে বলে বোঝানো যাবে না। আবার এর বিপরীতও কিন্তু একটা আছে, সেটা হচ্ছে যে অনেক সময় এমন হয় যে দুর্ভাগ্যক্রমে বাচ্চা মারা যায় বা মৃত সন্তান ভূমিষ্ঠ হয়, সেক্ষেত্রে দুধের ফ্লো এত বেশি বেড়ে যায় যে ক্ষেত্রে দুধ কমানোর খুব প্রয়োজন হয়ে যায়। এক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ আছে, এই দুইটা ক্ষেত্রে খুব ভালো ওষুধ আছে এবং ম্যানেজমেন্টও খুব সুন্দর আছে। সুতরাং হোমিওপ্যাথির উপরে মানুষজন যদি ডিপেন্ড করে এবং তারা যদি বোঝে যে অন্য চিকিৎসা পদ্ধতির যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে, আমাদের হোমিওপ্যাথিতে সে ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং খুব চমৎকার ঔষধ আছে যেগুলো দিলে পারে খুব র্যাপিডলি দুধ ইনক্রিজ করে। এবং ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে তারা হোমিওপ্যাথির উপর নির্ভর করবেন এবং ওষুধগুলো খেলে তাদের দুধের বৃদ্ধি হবে। আমাদের গ্রামাঞ্চলের মানুষজন সাধারণত যারা চিকিৎসা নেয় না বা খুব দারিদ্রতার মধ্যে বসবাস করে, চিকিৎসা নিতে ব্যর্থ হয়, খুব রিমোট এরিয়ায় বসবাস করে, তারাও বিষয়টা জানে যে কিছু খাদ্য আছে যেগুলোতে দুধ বৃদ্ধি হয়। বাদাম এটাতে দুধ বৃদ্ধি করে, মসুরির ডাল সহ বেশ কিছু ডাল এগুলো দুধ বৃদ্ধি করে। এই খাবারগুলো সহ ভিটামিন, অন্যান্য বিভিন্ন প্রোটিন যদি রুগী খায়, ল্যাকটেটিং মাদার যদি খান, তো স্বাভাবিকভাবেই দুধ বৃদ্ধি করবে। আর হোমিওপ্যাথিতে তো চমৎকার ওষুধ আছেই। জি ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি এখানে আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আসলে একটা মায়ের বুকে যদি দুধ না আসে কত সময় পর্যন্ত একটা বাচ্চাকে আমরা ওয়েট করাবো। দেখা গেল একটা সিজারিয়ান বেবি, উনি কিন্তু অনেক অ্যান্টিবায়োটিক খেয়ে আমাদের কাছে আসেন, আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে ম্যাডাম আমার তো দুধ নেই, আদৌ দুধ নেই। এখন একটা বাচ্চা আসলে কতদিন পর্যন্ত সে তার মায়ের বুকে দুধ ছাড়া, মানে কত সময় পর্যন্ত সে মানে থাকতে পারে? এই সময় আমরা কি করবো, আমাদের ম্যানেজমেন্টকে আমরা কি বাচ্চাকে বাহিরে দুধ খেতে দেবো নাকি বাচ্চাকে অন্য কোনো ম্যানেজমেন্টে দেবো? না, একজন মায়ের বুকের দুধ একদম ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে এবং বিন্দু মাত্র দুধ আসছে না, সেক্ষেত্রে একটা নবজাতক অন্তত 7 বার মায়ের বুকের দুধ পান করবে। এটা স্বাভাবিক। দুধ পান করার একটা নির্দিষ্ট নিয়ম আছে। এই 7 বার দুধ পান করবে একদিনে 24 ঘন্টার মধ্যে। তো বাচ্চা যদি দুধ না পায়
সেক্ষেত্রে তো আমরা এত বেশি সময় অপেক্ষা করতে পারি না যে বাচ্চা দুধ খাবে। সেক্ষেত্রে আমরা তখন অন্য কোনো দুধের উপরে নির্ভর করতে পারি। এইটা সবচাইতে ভালো হয় যে এমন যদি হয় যে অন্য কোনো দুধ মা বা ধাত্রী আছেন যার মাধ্যমে বাচ্চাটাকে দুধ পান করা যাবে, এটা ফার্স্ট অপশন যদি যদি দুধ নাই হয়। দ্বিতীয় অপশন হচ্ছে যে অন্য কোনো গবাদি পশুর দুধ, যদিও সেটা মাতৃদুগ্ধের মতন হয় না এবং পেটে ডাইজেশনের প্রবলেম হয়, কিন্তু সেটা আর্টিফিশিয়াল মিল্কেও কিন্তু হয়। কৌটার দুধ আমরা ব্যবহার করব একেবারে শেষ পর্যায়ে, 11th আওয়ারে, যখন দেখবো যে আর কোনো উপায় নাই। কিন্তু দ্বিতীয় অবস্থার যেটা, সেটা সবচাইতে বেটার, যে আমরা অন্য কোনো মায়ের মাধ্যম দিয়ে বাচ্চাটাকে দুধ পান করাবো। এবং এই অ্যাওয়ারনেসটা অনেক মেয়ের মধ্যে নাই। আমাদের দেশের মানুষজন অধিকাংশই, আল্লাহ মাফ করুক, অনেক ক্ষেত্রে শিক্ষার গুণগত মান অনেক কম, এবং আমাদের দেশের অনেক মা অন্য বাচ্চাকে দুধ পান করাবে এই মন মানসিকতা তাদের অপেক্ষাকৃত কম। কিন্তু তারা যদি এটা ভাবে যে তার যদি যমজ সন্তান হতো তাহলে কি হতো, এই অ্যাওয়ারনেসটা যদি থাকে, তাহলে একটা মা অন্য কোনো মায়ের বুকের দুধ খাওয়ালে কিন্তু এর বিকল্পটা পরিপূরক হিসেবে হয়। এবং এটা সম্ভব, একেবারে অসম্ভব নয়। যদি সেটা একান্তই সম্ভব না হয়, সেক্ষেত্রে গরুর দুধ সামান্য পানি মিশিয়ে, সামান্য গরম পানি মিশিয়ে, তারপরে সেটাকে ঠান্ডা করে হালকা কুসুম গরম জলে সেটাকে বাচ্চাকে খাওয়ানো যায়। এবং এটাতে তারপর চিকিৎসার পাশাপাশি এটা করা যায়। কিন্তু যদি এমন হয় যে তারপরেও হচ্ছে না এবং গরুর দুধটা পেটের জন্য ডাইজেস্ট হচ্ছে না শিশু, সেক্ষেত্রে আমরা তখন অন্য কোনো আর্টিফিশিয়াল মিল্ক দেখবো, ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আছে এগুলো। কিন্তু এগুলো থেকে বিরত থাকাই ভালো। এটার একটা কারণ আছে। কারণটা হলো যে আমরা আর্টিফিশিয়াল দুধ সবসময় বাচ্চাদের নিষেধ করি। কারণটা যে বাচ্চা একবার কৌটার দুধ খায়, সেই বাচ্চা দ্বিতীয়বার মায়ের বুকের দুধ খাইতে চায়। তার কারণটা হলো যে কৌটার দুধে কিছু কৃত্রিম ঘ্রাণ দেওয়া থাকে, কিছু কৃত্রিম স্বাদ দেওয়া থাকে, যে স্বাদ এবং গন্ধটা প্রাকৃতিকভাবে মায়ের বুকের দুধে তো থাকবে না। এই কৃত্রিম স্বাদ এবং গন্ধটা বাচ্চার মুখে নাকে যদি একবার এই টেস্ট যদি বাচ্চা পায়, তো বাচ্চার মায়ের বুকের দুধ খাইতে চায় না এবং সে বারবারই ইউজ করতে থাকে। এবং তখন বাচ্চার মায়ের দুধ দেখা যায় গড়িয়ে পড়ে যাচ্ছে, কিন্তু বাচ্চা খাইতে চাচ্ছে না। এটার কারণ হচ্ছে আর্টিফিশিয়াল দুধ। আর্টিফিশিয়াল দুধগুলোর মতো মায়ের দুধ হয় না। কৃত্রিম ভাবে তো তৈরি করা দুধে যে স্বাদ, গন্ধ, এটা আলাদা একটা ফ্লেভার দেওয়া থাকে। এই ফ্লেভারটাই বাচ্চা তখন আর রিফিউজ করে মায়ের দুধ খেতে। এই জন্য আমরা এটাকে বলি যে যখন কোনো গতি থাকবে না, তখন আপনারা কৌটার দুধ খাওয়াবেন। কিন্তু ডাক্তাররা যেভাবে করে গতানুগতিক ভাবে প্রেসক্রিপশনে লিখে যে বাচ্চা মায়ের সিজার হয়েছে, সিজার হওয়ার পর বাচ্চা অ্যান্টিবায়োটিক সেবন করছে এবং তার ফলে বাচ্চা দুধ পাচ্ছে না, এবং সাথে সাথে প্রেসক্রিপশনে লিখে দেওয়া হলো যে এই দুধটা খাওয়ান, এটা একেবারেই এটা মানায় না, এটা চলে না, এটা যায় না, এটা চিকিৎসা শাস্ত্র বলে না এটা। ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ, একদম সঠিক। এবং এটা আমার খুবই ভালো লেগেছে যে আপনি যে দুধমার কথাটা আপনি আলোচনা করেছেন। দেখা যায় বর্তমান সময়ে মহিলারা, বিশেষ করে কর্মব্যস্ততা মহিলারা কিন্তু ব্রেস্ট ফিডিং করতে চায় না বাচ্চাদের। এটা কিন্তু আমি মনে করি যে এটা মহিলাদের জন্য একটা নেগেটিভ একটা কিছু বহন করে। আর অনেক সময় দেখা যায় বাচ্চার মায়ের থেকে বাচ্চার নানি দাদির মধ্যে একটা বেশি প্রভাব পড়ে যে হায় হায় আমার নাতি আসছে, সে কান্না করতেছে, তাকে যেন দুধ খাওয়াও না, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু তাদের মধ্যে কাজ করে। এজ এ রেজাল্ট কি হয়, ল্যাকটোজেন 1 2 3 4 5 6 7 সিরিয়াল যেটা লিখে দেওয়া হয়। কিন্তু আমি মনে করি যে প্রথমে আমরা আগে বাহিরের খাবারটা দিব না, আমরা প্রথমে আগে ট্রাই করবো মায়ের বুকের দুধ। অন্তত 24 থেকে 48 ঘন্টা কিন্তু সময় দিতে হবে মায়ের বুকের দুধটা আসার জন্য। সাধারণত একটা ওষুধ খাওয়ার সাথে সাথে যে কাজ করে ফেলবে বিষয়টা কিন্তু তা না। এবং এর পাশাপাশি তাকে পুষ্টিকর খাবার এবং সব থেকে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মেন্টালি সাপোর্ট। কারণ যদি ওই মুহূর্তে একজন মা যদি মেন্টালি দিক থেকে সাপোর্ট না পায়, তাহলে কিন্তু তার দুধ শেষ হয়ে যেতে পারে। এক্ষেত্রে কিন্তু পরিবার আমাদের অবশ্যই হেল্প করবে একজন দুগ্ধ মাতাকে, যেন তার দুধটা খুব সুন্দরভাবে উৎপন্ন হয় এবং বাচ্চা যেন সাকিং করে যেন সে দুধটা খেতে পারে। তো
তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনি খুব সুন্দর কিছু পয়েন্ট তুলে ধরেছেন। সেকেন্ড বিষয়টি হচ্ছে একটি শিশু যখন মানে 6 মাস দুধ খাওয়ার পরে সে বড় হলো, তারপর দেখা গেছে যে অনেক বাচ্চারাই আছে আমাদের কাছে আসে, এসে আমাদেরকে বলে যে ম্যাডাম আমার বাচ্চা তো 1.5 বছর বয়স হয়ে গেছে, এখনো সে কথা বলে না, বা 2 বছর বয়স হয়ে গেছে এখন সুস্থভাবে হাঁটতে পারে না, কিংবা 8 মাস 9 মাস হয়ে গেছে এখনো তার দাঁত ওঠে না। এটার কারণ, এটা কেন হয়, এটা কি আদৌ কোনো মানে সমাধান আছে কিনা, যদি এই বিষয়টির উপর কিছু বলতেন। খুব ভালো কথা বলেছেন। এই ক্ষেত্রে আমি মানে শিশুর দুধ পান করা সংক্রান্ত যে জটিলতাগুলো দেখা দেয়, যে নবজাতক দুধ পান করছে না, এটা একটা বিষয়। আর একটা বিষয় যে শিশু বসতে বা হাঁটতে পারছে না, দুইটা ডিফারেন্ট বিষয়। আমি আপনাদের সাথে আমার ছোট্ট একটা প্রেজেন্টেশন একটু শেয়ার করি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমরা প্রথমেই যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে যে বাচ্চার দুধ পান সংক্রান্ত সমস্যা। তো দুধ পান সংক্রান্ত যে সমস্যাটা, সেটাকে বলা হয় যে ডিসফেজিয়া ইন ইনফ্যান্সি, বা ডিসফেজিয়া মানে ঢোক গিলতে কষ্ট হওয়া, আর ইনফ্যান্ট থেকে ইনফ্যান্সি, বুঝতে পারছেন। তো শিশু ভূমিষ্ঠ হওয়ার পরই ক্ষুধা নিয়েই কিন্তু মানুষ জন্মগ্রহণ করে, এটা মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি। এবং যথেষ্ট পরিমাণে সরবরাহ থাকার পরেও শিশু যদি এই দুধ সাক করতে এবং গিলে খেতে যদি সমস্যা বোধ করে, তখনই কিন্তু আমরা এটাকে বলবো যে ডিফিকাল্টি ইন সাকিং অর সোয়ালিং অফ ইনফ্যান্ট। দুধ চুষে খাওয়ার বা গিলে ফেলার একটা সমস্যা বা ব্যর্থতা, আমরা যেটাই বলি না কেন। তো এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশন, এবং যদি একজন চিকিৎসক হিসেবে আমরা যদি এটাকে ট্রিট করি, একটা শিশু দুধ খেতে পাচ্ছে না, এটা শুনে মনে হতে পারে যে ইটস ওকে, আজ পাচ্ছে না কাল পারবে, পরশু পারবে, কিন্তু এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ, অনেকগুলো বিষয় দায়ী থাকে। যে বিষয়গুলো মূলত দায়ী থাকে, আমরা চুষে খাই কিভাবে, আমরা যখন খাই তখন আমাদের ঠোঁট, আমাদের জিহ্বা, আমাদের এই মুখগহ্বরের ভেতর অনেকগুলো স্নায়ুতন্ত্র সহ অনেকগুলো পেশি কিন্তু অ্যাক্টিভ হয় বলেই কিন্তু হয়। সুতরাং এইটা যদি শিশুর ক্ষেত্রে এমন হয় যে শিশু দুধ চুষে খেতে পাচ্ছে না, এর জন্য অনেকগুলো বিষয়বস্তু কিন্তু দায়ী থাকে। এটা মনে হতে পারে দৃশ্যত যে এটা খুব মিনিমাম একটা সমস্যা, মাইনর সমস্যা না, এটা মাইনর না, এটা মেজর সমস্যা হতে পারে, এবং সমস্যাটা খুব ক্রিটিক্যাল ধরনের হতে পারে। সৌভাগ্যবশত এই ক্রিটিক্যাল সমস্যাগুলো কম হয়, মাইনর সমস্যাগুলো বেশি হয়। তা আমরা এবার আসি যে আসলে মূল বিষয়বস্তু কি। এবং এই যে ম্যাডাম একটা প্রশ্ন করলেন, সেটা হচ্ছে যে একজন শিশু কতবার দৈনিক খাবে। বয়স অনুযায়ী বুকের দুধ এবং বুকের দুধের পাশাপাশি যে পরিপূরক খাবারগুলো আছে, সেগুলো একজন শিশু কতবার খাবে। 0 থেকে 6 মাস পর্যন্ত 7 থেকে 8 বার খাবে, বুকের দুধ খাবে, শুধু বুকের দুধ। এবং 6 মাস পর্যন্ত শিশুকে এমনকি পানিও দেওয়া যাবে না, পানি খাওয়ানো শিশুর জন্য এটা নিষেধ। এটা মেডিকেল সায়েন্সের কথা। 6 মাস থেকে 7 মাস পর্যন্ত বুকের দুধ 5 বার খাওয়াতে হবে, এবং 6 মাসের পর থেকে শিশুকে বুকের দুধের পাশাপাশি পরিপূরক খাবার দিতে হবে, তাহলে মোট বার হবে 7 বার। এরপর 7 মাসের পর থেকে 7 থেকে 8 মাস পর থেকে এই বুকের দুধ খাওয়ানোটা একবার কমাইতে হবে, এবং পরিপূরক খাবার একবার বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ বুকের দুধ খাবে 4 বার, 5 বারের জায়গায় 4 বার, এবং পরিপূরক খাবার খাওয়াতে হবে 3 বার, গড়ে 7 বার। 7 বার কিন্তু প্রত্যেকবারই 7 বার থাকবে। 8 থেকে 18 মাস পর্যন্ত 4 বার বুকের দুধ খাবে, এবং এক্ষেত্রেও 3 বার পরিপূরক খাবার খাবে, পরিমাণে একটু বেশি খাবে,
বুকের দুধটা পরিমাণে একটু কম খাবে। 18 থেকে 30 মাস পর্যন্ত এবারও 4 বার খাবে, বুকের দুধ কম খাবে, পরিপূরক খাওয়ার একটু পরিমাণে বেশি খাবে, মোট 7 বার খাবে। এবং 30 মাস অর্থাৎ 2.5 বছর বয়সের পরে বুকের দুধ বন্ধ করে দিতে হবে এবং পরিপূরক খাওয়ার 3 বার খাবে, যেটা আমরা এখন বর্তমানে খাই, সকালে দুপুরে রাত্রে মূল খাবার। অনেকে 4 বার খায়, সকালে দুপুরে বিকালে রাত্রে। তো 3 থেকে 4 বার 2.5 বছর বয়সের পরে। এখানে মনে রাখতে হবে যে বুকের দুধ একজন শিশু পান করবে 2.5 বছর পর্যন্ত। অনেক মা 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করান, 2 বছর বুকের দুধ পান করানো ঠিক না। অর্থাৎ 24 মাস নয়, 30 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানো, এটা হচ্ছে সর্বোত্তম পন্থা এবং এভাবেই খাওয়ানোর নিয়ম। আমাদের দেশের মায়েরা বিষয়বস্তুগুলোতে আমরা পরে আসছি। তো এই যে বাচ্চা যদি বুকের দুধ যদি চুষে খেতে না পারে, তো এর পেছনে কি কি কারণগুলো দায়ী থাকতে পারে? একটা শিশু ভূমিষ্ঠ হয়েছে কিন্তু সে তার মায়ের বুকের দুধ চুষে খেতে পারছে না, এবং চুষে খেলেও সে গিলতে পারছে না, এবং গিলতে গেলেও তার কিছু প্রবলেম দেখা যাচ্ছে। এটা কেন হয়? কারণগুলো কি কি? কারণগুলোর মধ্যে আমরা কারণগুলো 3টা ক্লাসে ভাগ করব। একটা হচ্ছে কনজেনিটাল ফিজিওলজিক্যাল কজ, অর্থাৎ জন্মগতভাবে সে কিছু শরীরবৃত্তীয় শারীরিক কিছু ডিফিকাল্টি নিয়ে আসছে এবং সে ভূমিষ্ঠ হয়েছে, জন্মেছে কিছু ফিজিক্যাল অ্যাবনর্মালিটিস নিয়ে। সেগুলো কি কি হতে পারে? তালু কাটা, এটা একদম কমন, এবং এই ক্লেফট প্যালেট খুবই কমন। ক্লেফট প্যালেটের বাচ্চারা সাধারণত বুকের দুধ চুষে খেতে পারে না। আরেকটা মূল কারণ হচ্ছে মাইক্রোগনাথিয়া। মাইক্রোগনাথিয়া একটা কনজেনিটাল প্রবলেম। এইটাতে যেটা দেখা যায় যে সেটা হচ্ছে যে শিশুর এই ঠোঁটের আকৃতি, বিশেষ করে নিচের ঠোঁটের আকৃতি ছোট হয় এবং থুতনি একদম ছোট থুতনির হয় মাইক্রোগনাথিয়াতে। এটাও খুব কমন, এবং থুতনি প্রায় দেখতে পাওয়া যায় না বললেই চলে এই মাইক্রোগনাথিয়াতে। আর নিচের ঠোঁট ছোট হওয়ার কারণে এই সমস্ত শিশুরা ব্রেস্ট সাক করতে পারে না এবং নিপুলকে ঠিক মতো মুখের মধ্যে নিতে পারে না, যার ফলে এই মাইক্রোগনাথিয়াতে এই প্রবলেমটা হয় যে শিশু বুকের দুধ চুষে খেতে পারছে না। এটা কনজেনিটাল অ্যাবনর্মালিটিস, কনজেনিটাল ডিফেক্ট। এবং এই কনজেনিটাল ডিফেক্টের জন্য আপনি যদি মনে করেন যে হোমিওপ্যাথিতে ভালো হবে, হোমিওপ্যাথিতে ভালো হবে, এটা সার্জিক্যাল কেস। আপনি যদি মনে করেন যে ক্ল্যাফট প্যালেট, আপনি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ভালো করবেন, এটা নিরাশা, দুরাশা হবে। ক্ল্যাফট প্যালেট এটা সার্জিক্যাল কেস। আমরা সার্জিক্যাল কেস নিয়ে আজকে আলোচনা করছি না, আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আরেকটা আছে ফ্যারিঞ্জিয়াল সিস্ট। ফ্যারিঞ্জিয়াল সিস্ট, ফ্যারিংসে যদি সিস্ট হয়, ফ্যারিংসে সিস্ট হলে পরে শিশু দুধ চুষবে, কিন্তু সেটা ফ্যারিংসে ইসোফেগাসে যাওয়ার মতো অবস্থা থাকবে না, কারণ ওখানে একটা সিস্ট আছে এবং সিস্টটাতে শিশু বারবার বিষম খাবে এবং নাক মুখ দিয়ে ছিটকিয়ে দুধ বের হয়ে আসবে। ওরাল সিস্ট, মুখগহ্বরের সিস্ট। আপনারা যদি এই ছবিটা দেখেন, এই শিশুটা কখনোই দুধ পান করে চুষতে পারবে না, এর চুষে দুধ চুষে খাওয়ার ক্ষমতা নাই, পারবে না। এই হচ্ছে কনজেনিটাল কারণ। আবার ল্যারিংস, যদি ল্যারিংসের ক্লেফট প্যালেট, ক্লেফট লিফট না ক্লেফট প্যালেট বা তালু কাটা আর ল্যারিংস কাটা, ল্যারিংস বিভক্ত। যদি ল্যারিংসে এই ধরনের প্রবলেম হয়, ল্যারিংসটা যদি এটা ফার্স্ট স্টেজ বা ফার্স্ট একটা টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, এই 4টা টাইপের হয়। তো টাইপ 4টা খুব সিভিয়ার কন্ডিশন, টাইপ 1 খুব কমন না হলেও একেবারে আনকমন না। এটা ল্যারিংসের, এটা ক্ল্যাফট, ল্যারিঞ্জিয়াল ক্ল্যাফট বলা হয়। ল্যারিঞ্জিয়াল ক্ল্যাফট এটা এই শিশুর এন্ডোস্কোপি না করলে এটা আসলে বোঝা যায় না, ফ্যারিঞ্জোস্কোপি করতে হয়, ল্যারিংস দেখতে হয়। আর একটা কমন কন্ডিশন হচ্ছে টং টাই। আমরা তো শিশুর শুধু জিহ্বা দেখি, যে জিহ্বা বার করো তো, আমরা কখনো জিহ্বা উল্টা করো তো উল্টা করে আমরা দেখি না। শিশুর এই যে টং টাই, আপনার অ্যারো দেওয়া আছে, টং টাই, এই যে টাই, এটা প্রত্যেকটা মানুষেরই থাকে,
টংটায়, কিন্তু মানুষের গুলো এমনি নর্মালি খুব ছোট্ট থাকে। যদিও টংটায়ের ক্ষেত্রে এটা অনেক বড় থাকে এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে, জিহ্বার অগ্রভাগ পর্যন্ত। জিহ্বার পোস্টেরিয়র ওয়ালে থাকে না, একদম অ্যান্টেরিয়র ওয়ালের দিকেই থাকে, এবং এই ক্ষেত্রে বাচ্চা কিন্তু দুধ চুষে পান করতে পারবে না। দুধ চুষতে গেলেই বাচ্চা দেখা হয়, এবং এই সমস্ত বাচ্চাদের কথা আড়িয়ে যাবে, পরবর্তী সময়ে কথা বলতে অসুবিধা হবে ইত্যাদি। টংটা একটা বিরাট সাবজেক্ট, এবং টংটাই নিয়ে একটা আলাদা ক্লাস মনে করলে একটা আলাদা ক্লাস নেওয়া যাবে। তো আরো কিছু কিন্তু কারণ আছে। এবার আমরা এর আগে আলোচনা করলাম যে ফিজিওলজিক্যাল অ্যাবনর্মালিটিস, কনজেনিটাল ফিজিওলজিক্যাল অ্যাবনর্মালিটিস। এবার যদি আমরা আসি নিউরোমাসকুলার ডিফেক্ট বা নিউরোমাসকুলার অ্যাবনর্মালিটিস, অর্থাৎ স্নায়ুতন্ত্র সংক্রান্ত কিছু গোলযোগ থাকলে পরে এক্ষেত্রে কিন্তু এটা হয়, যেমন ডিলেড ম্যাচুরেশন, বিলম্বিত পরিপক্কতা, এটা খুবই কমন। বালবার পেলসি, এটাও খুব কম। বালবার পেলসি সম্পর্কে আপনারা জানেন। কনজেনিটাল ল্যারিঞ্জিয়াল প্যালসি, প্যালসি মানেই কিন্তু পক্ষাঘাত বা পক্ষাঘাতিক অবস্থা। তো যদি এমন হয় যে কনজেনিটাল ল্যারিঞ্জিয়াল প্যালসি হয়েছে, অর্থাৎ ওই ল্যারিংসের পক্ষাঘাত হয়েছে, তাহলে খাদ্যনালী যাওয়ার আগেই গলনালীতে গিয়েই ওটা আটকে যাবে, আর ভেতর দিকে ওটা প্রবেশ করতে পারবে না। ভেতর দিকে প্রবেশ করতে না পারার কারণে শিশু দম আটকে যাওয়ার মতো অবস্থা হবে, চোখ বড় বড় করে দিবে এবং শ্বাস নিতে পারবে না, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের অবস্থা হবে। শেষে নাক দিয়ে তখন ছিটকে দুধটা বেরিয়ে আসবে। আর মাসকুলার ডিস্ট্রফি, মাসকুলার ডিস্ট্রফি খুব কমন, এবং পেশি শুষ্কতা একটা অন্যতম কারণ। এবার আমরা থার্ড যে কারণটা, এটা হচ্ছে যে ইনফেকশাস কজেস, অর্থাৎ অ্যাকিউট কিছু ইনফেকশন আছে যে ক্ষেত্রেও কিন্তু এই শিশুরা এগুলো চুষে খেতে সমস্যা বোধ করবে। তার মধ্যে অ্যাপথাস স্টোমাটাইটিস, অথবা এই যে আমরা এই যে স্টোমাটাইটিসটা দেখছি, এই ধরনের স্টোমাটাইটিসের ক্ষেত্রেও এটা হবে যে বাচ্চা দুধ পান করতে গেলে বাচ্চা বড় ধরনের একটা প্রবলেম হবে, এবং যেহেতু তার মুখের মধ্যে সম্পূর্ণ ক্ষত হয়ে আছে, ও বারবার দুধ খেতে রিফিউজ করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে খাদ্যনালীর প্রদাহ বা ইসোফেগাইটিস। নর্মাল ইসোফেগাস আমরা এরকম দেখতে পাই, এবং ইসোফেগাসে ছোট ছোট সাদা প্যাচ এগুলো যদি থাকে, এটা ওয়ান কাইন্ড অফ ইসোফেগাইটিস, এবং এক্ষেত্রে যদি রক্তনালীগুলো ফুলে ফুলে উঠেছে, এটাও ওয়ান কাইন্ড অফ ইসোফেগাইটিস। নর্মাল ইসোফেগাস থাকলে পরে সমস্যা নাই, কিন্তু এই দুইটা ক্ষেত্রে ইসোফেগাইটিস, এটা ইসোফেগাইটিসের ক্ষেত্রেও কিন্তু শিশু খাদ্য গিলতে সমস্যা হবে। অ্যাডিনয়েড এনলার্জ, অ্যাডিনয়েড এনলার্জ এটা খুবই কমন। নাকের পেছন দিকে এটা থাকে, অ্যাডিনয়েড নামের একটা গ্ল্যান্ড, এটা প্রত্যেকটা মানুষেরই থাকে। এটা যদি বড় হয়ে যায় তখন কি হবে, আমরা যখন দুধ চুষে খাই তখন কিন্তু নাকের মাধ্যমে আমরা শ্বাস গ্রহণ করি। অ্যাডিনয়েড এনলার্জ হলে তখন আমরা কি হবে, মুখ দিয়ে আমাদের তখন নিঃশ্বাস নিই, মুখ হা করে থাকবে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে তার অসুবিধা হবে। তো খাওয়ার যখন বাচ্চা যখন দুধ চুষে খাবে তখন নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না, অ্যাডিনয়েড এনলার্জ হয়ে আছে, এই জায়গায় নাকটা ব্লক হয়ে আছে। যেহেতু নাকটা ব্লক হয়ে আছে, তাকে মুখ দিয়ে তো শ্বাস নিতে হচ্ছে তখন বাধ্য হয়ে। তো দুধ চুষে খেতে গেলে তখন বারবার তখন তার নিঃশ্বাসে ক্ষতি ব্যাহত হবে, শ্বাস প্রশ্বাস আদান প্রদানে ব্যাহত হবে। তখন দুধ একবার খাবে, একবার ছাড়বে, একবার খাবে এবং ছাড়বে। অ্যাডিনয়েড এনলার্জমেন্ট, অ্যাডিনয়েড এনলার্জমেন্ট আমি সম্ভবত এই ক্লাসে নিয়েছিলাম অনলাইন হোমিওপ্যাথিক ফোরামে। অ্যাডিনয়েড এনলার্জমেন্টের কোনো একটা ক্লাস আমার ছিল ফেসবুকে। ডিপথেরিয়া একটা অন্যতম কারণ, এক্ষেত্রে বাচ্চা তো পারবে না। ধনুষ্টঙ্কার বা টিটেনাস, এটাও একটা অন্যতম কারণ। তো এগুলো গেল মূল কারণ। তো এই কারণগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এই বিষয়বস্তু বোঝা অনেকটা সহজ হয়ে যায়। এবং আমি এই জন্যই বলছি যে বাচ্চা দুধ খেতে পাচ্ছে না, ঠিক আছে, আজ পাচ্ছে না কাল পারবে, এটা ভাবার কোনো অবকাশ নেই। শিশু দুধ খেতে পাচ্ছে না, এটাকে কখনোই ছোটভাবে নেওয়ার কিছু নয়, এটাকে অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে। এবং যদি আপনি দেখেন যে আপনার শিশু অথবা আপনার পরিবারের নবজাতক
নতুন ভাবে আগত কোনো শিশু এই ধরনের প্রবলেমে ভুগছে, তবে অবশ্যই আপনি সাথে সাথে একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে যোগাযোগ করেন এবং তার সাথে কনসাল্ট করেন, খুলে বলেন। ডাক্তার তার বিষয়গুলো দেখবে, তার কারণগুলো কি কি সেটা বুঝবে এবং সেই মতো সে রোগীকে প্রেসক্রাইব করবে। আর হোমিওপ্যাথি ডাক্তাররাও বিষয়বস্তুগুলো সেভাবে করে নিবে যেভাবে করে নেওয়া উচিত। খুব সহজভাবে এগুলোকে নেওয়া উচিত না। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে আমি এই কোশ্চেনটা আপনাকে করতে চেয়েছিলাম যে কোঅর্ডিনেটর প্রবলেমগুলো হলে আমরা কিভাবে বুঝবো শিশুদের কি কি সমস্যা হতে পারে। অলরেডি আপনি এই প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে দিয়েছেন। আমি আরেকটা প্রশ্নে আসবো, তার আগে আমি আমাদের কমেন্ট বক্সে অনেকেই আজকে জয়েন করেছেন আজকে আমাদের লাইভ প্রোগ্রামে, আমি তাদেরকে একটু সাধুবাদ জানাই। খুবই ভালো লাগছে আমাদের সকলের প্রিয় আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া স্যার আজকে আমাদের এই অনুষ্ঠানে জয়েন করেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও উনি আজকে আমাদের এই প্রোগ্রামে জয়েন করেছেন। এছাড়া অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, অনেকেই বলেছেন আলোচনা অনেক সুন্দর হচ্ছে, এক্সেলেন্ট। এবং আরেকজনে লিখেছেন যে হোমিওপ্যাথিতে দুধ না আসলে আমরা কি কি মেডিসিন ব্যবহার করব। অবশ্যই আপনার এই প্রশ্নের উত্তর আমরা দিব আমাদের প্রোগ্রামটি শেষের দিকে। আমি এখন আবার চলে আসছি আমাদের আলোচনায়। এখানে আরেকটি প্রশ্ন আমি স্যারকে করতে চাচ্ছি, সেটা হচ্ছে ওই যে আবার যে কথাটা যে আমাদের সাধারণত অনেক মারা এসে যখন বলে যে ম্যাডাম আমার বাচ্চা অনেক দেরিতে কথা বলছে, হ্যাঁ, তখন কিন্তু দেখা যায় যে অনেক সময় তারা কিন্তু স্পিচ থেরাপি দেয়। তো এই স্পিচ থেরাপি দেওয়ার ব্যাপারে মানে আপনি কতটুকু এটাকে সম্মতি দেন, বা এটা আসলে আমাদের হোমিওপ্যাথির জন্য কতটা গুরুত্ব বহন করে, যদি এই বিষয়টি একটু বলতে চান। স্পিচ থেরাপি এবং আদৌ কি আমাদের এই যে দেরিতে কথা বলা বা দেরিতে হাঁটা এর কোনো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আছে কি, যার মাধ্যমে আমরা একটা শিশুকে খুব দ্রুত তাকে রেসপন্স করাতে পারি? 2 বছর পর্যন্ত একজন শিশু যদি না হাঁটে, সাধারণত আমরা যেটা দেখতে পাই যে যেটাকে শিশুদের মাইলস্টোন বলা হয়, কত বছর বয়সে একজন শিশু কোন কোন অবস্থাতে যায়, আমি আপনাদেরকে সেটা দেখাবো। তার আগে একটা বলি, সেটা হচ্ছে যে যদি শিশু না হাঁটে, এবং আপনি আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে শিশু যদি কথা না বলে সেক্ষেত্রে আমরা কি ম্যানেজমেন্ট দিতে পারি বা কি করতে পারি, বা আমাদের তখন কি চিন্তা করা উচিত। দুধ দেওয়ার সাথে এটার খুব চমৎকার একটা মানে কি বলবো, একটা খুব চমৎকার লিঙ্ক আছে, খুব চমৎকার লিঙ্ক আছে। আপনারা এখানে সবাই তো ডাক্তার, আপনিও ডাক্তার, আপনারা জানেন যে আমাদের যে মুখগহ্বর আছে, এখানে যে আমাদের ফ্যারিংস, এই ফ্যারিংস আমাদের মুখ দিয়ে, মুখ থেকে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে অরোফ্যারিংস, নাক দিয়ে আবার এখানে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে ন্যাজোফ্যারিংস। এই ফ্যারিংস চোখ থেকে একটা নাকের সাথে ফ্যারিংসের একটা লিঙ্ক আছে। আপনি যদি চোখে যদি ড্রপ দেন দেখবেন গলা তিতে হয়ে গেছে, আবার যদি কানে ড্রপ দেন দেখবেন গলা তিতে হয়ে গেছে। মানে কান থেকে ইউস্টেশিয়ান টিউব, দুই কান থেকে দুইটা ইউস্টেশিয়ান টিউব যে এই ফ্যারিংসে যুক্ত হয়েছে, আবার চোখ থেকে ল্যাক্রিমাল ডাক্ট নামে নাক দিয়ে ফ্যারিংসে যুক্ত হয়েছে, নাক আবার গিয়ে ফ্যারিংসে যুক্ত হয়েছে ন্যাজোফ্যারিংস, এবং মুখ আবার ফ্যারিংসে যুক্ত হয়েছে অরোফ্যারিংস। তাহলে ফ্যারিংস এমন একটা রিজিয়ন যেটাকে আমরা বুঝতে পারি যে এটা ওই যে স্টেশনে কি বলি আমরা ওটাকে, জংশন, জংশন বলি না আমরা, জংশন। ফ্যারিংস হচ্ছে একটা জংশন। অনেক মা বাচ্চাকে শুয়ে শুয়ে দুধ দেয়, এবং শুয়ে শুয়ে দুধ দেওয়াটা কিন্তু আমাদের মধ্যে আমাদের নজরুল ইসলাম ভূঁইয়া স্যার আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার, স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার আমাদের আলোচনার মধ্যে আছেন। অনেক মা তাদের এই সন্তানদের শুয়ে শুয়ে দুধ দেয়। শুয়ে শুয়ে দুধ দেওয়াটা সব ক্ষেত্রে কিন্তু ভালো না।
অনেক বাচ্চা শুয়ে শুয়ে দুধ খাওয়ার কারণে ওদের তখন ইউস্টিশিয়ান টিউব দিয়ে কিছু দুধ ওই ইউস্টিশিয়ান টিউবে প্রবেশ করে, দুই ইউস্টিশিয়ান টিউবে, এবং সেই ইউস্টিশিয়ান টিউবগুলোতে ব্লক তৈরি করে দেয় এবং পরবর্তী সময়ে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া CSOM যেটাকে আমরা কান পাকা বলি, এবং দুই কান পাকতে থাকে। দেখেন, আমরা যে কথাটা বলি আমরা কিন্তু শুনে বলি, অর্থাৎ আমরা শিখি শুনে। একটা শিশু সেও কিন্তু শোনার ফলেই কিন্তু সে কথা বলতে শিখে। একটা জার্মানের শিশু, সে জার্মানের ভাষায় কথা বলে, সে জন্ম থেকে জার্মান শুনে আসছে, তাই তার বাবা মা ভাই বোন আত্মীয় সবাই জার্মানি ভাষায় কথা বলে, সে শিশুও শুনে শুনেই জার্মানি ভাষায় কথা বলে। এটাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশের মানুষও তাই, ভারতের মানুষও তাই, সৌদি আরবের মানুষও তাই, সব আমরা শুনে শিখি, শিশুরা শুনে শিখে। এখন যে শিশু শুনতে পায় না সে শিশু কিভাবে শিখবে? সে শিশু কিন্তু কথা বলতে শিখবে না, কারণ সে শুনতে পাচ্ছে না। সে যখন শুনতেই পাবে না তখন সে শিখতে পারবে না। এটা একটা একটার সাথে খুব লিঙ্কড, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য অনেক ক্ষেত্রে কিন্তু যে শিশু কথা বলতে পারে না বা যে কথা বলতে ডিলে হয় যাদের, তাদের ক্ষেত্রে আমরা প্রথমত আগে কান পরীক্ষা করো। কান পরীক্ষা করার পরে মুখগহ্বর, জিহ্বা ইত্যাদি জায়গাগুলো পরীক্ষা করার পর, পরীক্ষা নিরীক্ষা করার পর মূল কারণটা উদ্ঘাটন করার পর তখন আমরা ক্রমান্বয়ে তখন আগাই, এবং সেভাবে করে আগানোটাই উচিত। কথা বলতে পারছে না, এটা শুটির সাথে সাথে ক্যালকেরিয়া কাপ দিয়ে দিলাম বা ক্যালকেরিয়া ফস দিয়ে দিলাম, এটা হোমিওপ্যাথি বলে না। এটা হোমিওপ্যাথি বলে না, এটা একটা লজিক্যাল মেথডে যাইতে হবে। হোমিওপ্যাথি সবসময় সায়েন্টিফিক এবং লজিক্যাল, আমরা এটাকে সায়েন্সের বাইরে নিয়ে যাই। ধন্যবাদ ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার কথাগুলো আমরা মনোমুগ্ধ হয়ে শুনছি, এবং ইতিমধ্যে কিন্তু আমাদের সাথে অনেকেই জয়েন করেছে, সবাই আপনাকে সালাম বিনিময় করছে এবং সবাই আপনার কথাগুলোকে প্রশংসা করছে। তো আরেকটা প্রশ্ন আমি আমার চলে আসে, কিন্তু একটা কথা আপনি বারবার বলছেন যে কন্টিনিউয়াস প্রবলেম বা বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি, বাট আমার কোশ্চেন হচ্ছে শিশুর এই যে সমস্যা, এই সমস্যাগুলোর জন্য কি মায়ের বিশেষ কোনো ভূমিকা আছে বা কোনো রোগের জন্য কি এটা দায়ী যার কারণে এই শিশুগুলি কন্টিনিউয়াস প্রবলেম দেখা দিচ্ছে? যদি এই বিষয়টি বলতেন। টর্চ ইনফেকশন, টর্চ ইনফেকশন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা মায়ের সাথে লিঙ্কড। অর্থাৎ মা যদি টর্চ ইনফেকশনে আক্রান্ত হন, বিশেষ করে গর্ভাবস্থায়, সেক্ষেত্রে তার এই ধরনের, তার যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে সেই ভূমিষ্ঠ সন্তানের এই ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা ব্যাপক ব্যাপক ব্যাপক। তো স্বভাবত ওই প্রশ্ন আসে যে টর্চ ইনফেকশনটা আসলে কি? তো টর্চ ইনফেকশন, এটা সংক্ষেপে টর্চ বলে, তার মধ্যে একটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে টক্সোপ্লাজম গন্ডি। অর্থাৎ গর্ভাবস্থায় মা যদি টক্সোপ্লাজম গন্ডিতে আক্রান্ত হন, সেক্ষেত্রে পরবর্তী সময়ে গর্ভপাতের তো সম্ভাবনা থাকবেই বা গর্ভপাতের সম্ভাবনা থাকে। টর্চ ইনফেকশনের যে কোনো একটা গর্ভপাতের জন্য কিন্তু যথেষ্ট। যদি গর্ভপাত নাও হয় সেক্ষেত্রেও কিন্তু শিশুর পরবর্তী সময়ে বড় ধরনের প্রবলেম, বিশেষ করে শিশুর এই যে কথা বলতে না পারা অথবা শিশুর এই হাঁটতে বসতে এটার সমস্যা হওয়া, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা খুব খুব ব্যাপক। টর্চ ইনফেকশনটা কি আমি প্রথমে বললাম আপনাদেরকে, সেটা হচ্ছে টক্সোপ্লাজম গন্ডি। টক্সোপ্লাজম গন্ডি, টর্চ ইনফেকশন আসলে এক গুচ্ছ সংক্রমণ, কোনো একক সংক্রমণ নয়। তো টক্সোপ্লাজম গন্ডি হচ্ছে প্রথম, টিতে টক্সোপ্লাজম গন্ডি। ওতে আদার অ্যান্টিজেন্স, অর্থাৎ আদার মানে অন্যান্য যে সমস্ত অ্যান্টিজেন্স গুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে সিফিলিস।
অর্থাৎ গর্ভাবস্থায় যদি মায়ের সিফিলিস হয় সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চা বিকলাঙ্গ হওয়ার অথবা বাচ্চা গর্ভপাত হওয়ার অথবা আনুষঙ্গিক সমস্যা হওয়ার অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে থাকে। আদারের মধ্যে সিফিলিস একটা, আর একটা হচ্ছে হারপিস জোস্টার, ভেরিসিলা জোস্টার। এই ভেরিসিলা জোস্টার এটা এক ধরনের জীবাণু সংক্রমণ, যেটা থেকেও কিন্তু এই টর্চ ইনফেকশনের একটা পার্ট এটা, এবং এই ধরনের সমস্যা হতে পারে। প্যারোভাইরাস বি19 এটা আর একটা কমন ইনফেকশন, যেটাতে এই টর্চ ইনফেকশনের যে একটা পার্ট। ম্যালেরিয়া আদার অ্যান্টিজেনের মধ্যে একটা অংশ, যেটা থেকে এই অ্যাবর্শন হতে পারে, এবং অ্যাবর্শন না হলে পরও শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার মধ্যে পরবর্তী সময়ে সমস্যা দেখাতে পারে। HIV এটাও আদার অ্যান্টিজেন গুলোর মধ্যে আরেকটা, যেটাতে পরবর্তী সময় HIV বা এইডস আপনারা সবাই জানেন। এবার আসি RA হচ্ছে রুবেলা ভাইরাস। রুবেলা ভাইরাস কি কোন রোগের, এটা তো আপনারা জানেন, হামের রুবেলা ভাইরাস। আচ্ছা, সাইটোমেগালো ভাইরাস, টর্চের TOR, RA রুবেলা ভাইরাস, তারপরে টর্চ ROCTH। আচ্ছা, সিতে হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, এটা আলাদা ধরনের সংক্রমণ, যেটা থেকে এটা হতে পারে। আর টর্চের হচ্ছে হারপিস সিম্পলেক্স ভাইরাসও কিন্তু খুব কমন একটা ভাইরাস, যে ভাইরাসগুলো কিন্তু এই ধরনের ক্ষেত্রে খুব কমন এবং প্রবলেম সৃষ্টি করতে পারে। এটা মায়ের তো অবশ্যই, এবং মা যদি এমন হয় যে মায়ের কিছু কোন কোন ক্ষেত্রে মায়ের দুধ দান করা উচিত না, এটাও একটা ফ্যাক্টর আমাদের, যে এই অবস্থাতে মায়ের দুধ দান করা উচিত না। আমাদের হোমিওপ্যাথিতে সাইকোলজিক্যালি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং আসে এই বিষয়গুলো। জি ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ স্যার, খুবই ভালো লাগছে আলোচনা। তো একটু আগে যে একটা প্রসঙ্গ চলে আসছিল যে বাচ্চা দেরি করে কথা বলা বা দেরি করে হাঁটা, আমি মনে করি যে এর জন্য আসলে একটা মাও কিন্তু অনেকটা দায়ী। কারণ বর্তমান সময়ে আমি একটা জিনিস খুব বেশি খেয়াল করি, মানে অ্যাজ এ মাদার হিসেবে দেখা যায় যে আমরা বাচ্চাদেরকে কি করি, খেতে বসে তাদেরকে কার্টুন ছেড়ে দিই, তারা কার্টুন দেখুক আর খাক। এই একান্নবর্তী পরিবার ভেঙে যখনই আমাদের এই মানে একক ফ্যামিলিতে আমরা চলে আসছি, তখন দেখা যায় যে আমাদের বাচ্চারা কিন্তু বাবা মা ছাড়া অন্য কারোর সংস্পর্শে তারা যেতে পারে, যার জন্য হয় বাবা মা কর্মব্যস্ততার মধ্যে থাকেন। এই কারণে কিন্তু বাচ্চাদেরকে তারা সময় দিতে পারেন না। যখন একটা বাচ্চার কথা বলার সময়, ওই সময় কিন্তু সে তার বাবা মার মুখের থেকে কথা না শুনে শুনে একটা কার্টুনের শব্দ, যার কারণে কিন্তু তাদের কথাবার্তাগুলি অনেকটা দেরিতে হয়। এটা কিন্তু আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমি আজকে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন, বিশেষ করে যারা সদ্য মা হয়েছেন এবং যাদের বাচ্চার বয়স এখন 1 বছর থেকে 2 বছরের মধ্যে চলছে, তাদেরকে অনুরোধ করে বলবো যে প্লিজ আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি একটু সচেতন হন। আপনারা যদি 24 ঘন্টার মধ্যে একটু সময় আপনাদের বাচ্চাদের জন্য ব্যয় করেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে স্পিচ থেরাপি দেওয়া বা কোনো ডাক্তারের পরামর্শ নেওয়ার এটা কোনো প্রয়োজন নেই। আপনারা নিজেরাই কিন্তু পারেন আপনাদের বাচ্চাদেরকে সঠিক সময়ে এই অবস্থানগুলো চিনতে। এখন আরেকটা বিষয় হচ্ছে, যেটা আপনি কন্টিনেন্টাল অনেক প্রবলেমের কথাই কিন্তু আপনি বলেছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও আজকে প্রোগ্রামের নতুন কিছু জানতে পেরেছি। কিন্তু এছাড়াও কিন্তু আরো কোনো কিছু কি লক্ষণ আছে যেটা আমরা মেন্টাল কোনো লক্ষণ দেখে বা যেগুলো হয়তো বা কোনো প্যাথোলজি টেস্ট করানোর পরে আমরা জানতে পারছি, আরেকটা আছে যেগুলো আমাদের শারীরিক কোনো প্রবলেম দেখে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ কিছু একটা সমস্যা তার মধ্যে আছে। এছাড়াও কি আরো কোনো লক্ষণ আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই বাচ্চাটি কোনো কমিউনিটার প্রবলেম বা কোনো ধরনের অস্বাভাবিক বাচ্চা হয়ে জন্ম নিয়েছে? যদি কিছু লক্ষণ আমাদের একটু বলতেন, কারণ আজকে যারা লাইভ প্রোগ্রামে দেখছে তারা মারা অবশ্যই সেই প্রোগ্রামের সম্পর্কে একটু সচেতন হতো এবং খুব দ্রুত ডাক্তারের পরামর্শ হতো। ধন্যবাদ স্যার। খুব ভালো কথা বলেছেন। হ্যাঁ, বাচ্চার কিছু এই ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল কিছু কন্ডিশন আছে তো বটেই, যেগুলো দেখে একজন বাবা মা বুঝতে পারে বা সন্দেহ করতে পারে যে এই বাচ্চাটার কোনো একটা প্রবলেম আছে। যেমন খুব কমন একটা প্রবলেম,
অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা অটিস্টিক বাচ্চা, যদিও অটিস্টিক শব্দটা এখন ব্যবহার করা হয় না, এটা খুব কমন একটা। এডিএইচডি, এটা কি আমরা বেশি জানি, এডিএইচডি বা স্পেশাল চাইল্ড বলে যেটা পরিচিত। এডিএইচডি, এডিএইচডিটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এটা একটা আলাদা কেস, এবং এটাও খুব কমন। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এবং এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এই দুটাই কিন্তু শিশুদের মধ্যে খুব কমন। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের বাচ্চারা, অটিজম অটো শব্দটা থেকে কিন্তু অটিজম আসছে। অটো অর্থাৎ অটোমেটিক বা নিজ। অটিজমের বাচ্চারা সাধারণত আত্মকেন্দ্রিক ধরনের হয় এবং এখান থেকে অটো শব্দটা আসছে। একজন মা তার বাচ্চাকে বারবার ডাকছে এবং নাম ধরেই ডাকছে, বাচ্চাটা শুনেও না শোনার ভান করে বসে আছে। এটা একটা সাইন, এটা একটা সাইন যে এই বাচ্চাটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের হতে পারে। এদের মধ্যে আই কন্ট্যাক্ট অর্থাৎ চোখের দিকে তাকিয়ে কথা বলা, বিশেষ করে অপরিচিত মানুষদের সাথে চোখের দিকে তাকিয়ে কথা বলা, এরা পারবে না। নিজকে নিয়েই ব্যস্ত থাকবে, আত্মকেন্দ্রিকতা এবং নিজকে নিয়েই সবসময় ব্যস্ত থাকা, এবং এত বেশি ব্যস্ত থাকা যে পরিবেশ এবং আশেপাশের বিষয়বস্তু থেকে সম্পূর্ণ নিজকে বিচ্ছিন্ন করে নেওয়া, একদম আলাদা হয়ে যাওয়া। এগুলো হচ্ছে সাইন সিমটম। এগুলো অনেকগুলো লক্ষণ আছে। আর অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এটাতেও কিন্তু আমরা দেখতে পাই যে অ্যাটেনশন ডেফিসিট অর্থাৎ মনোযোগের ঘাটতি। এদেরও অনেক সময় ডাকলে এরা কোনো সাড়া দেবে না, নিজকে নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু হাইপার অ্যাক্টিভিটি, এদের মধ্যে এত বেশি কর্মচঞ্চলতা থাকবে যে মনে হবে যে মানে অসম্ভব রকম কর্মচঞ্চল, একবার এটা ধরবে, এটা ভাঙবে, মানে বিরক্তিকর একটা বাচ্চা এটা, এবং তছনছ করে ফেলবে। যার মানে তার নিজের যা খুশি সেই মতো চলবে, কারো কোনো তোয়াক্কা করবে না, তার বন্ধু বান্ধবের জিনিসপত্র ছিনিয়ে নিবে, স্কুলে গেলে পারে ওই একে মারবে ওকে মারবে, ক্লাসে মনোযোগ দিবে না, লেখাপড়াতে কোনো ধরনের মনোনিবেশ থাকবে না। প্রায় সময় দেখা যাবে যে সে তার বই হারিয়ে ফেলে আসছে, অথবা খাতা হারিয়ে দিয়েছে, অথবা কলম হারিয়ে দিয়েছে, নতুন একটা জ্যামিতি বক্স দেওয়া আছে সেটা সে প্রায় সময় হারিয়ে ফেলবে। এবং তার মধ্যে আর একটা জিনিস দেখা যাবে যে সে তার বন্ধু বান্ধবদের, স্কুলের তার সহপাঠীদের ছোট ছোট জিনিস চুরি করার একটা অভ্যাস তার মধ্যে দেখা যাবে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে। এবং সে করবে কি, তার বাবা মায়ের থেকেও কিন্তু বিভিন্নভাবে যে কোনো সময় জেদ করবে, কোনো জায়গায় গেলে পারে এত বেশি জেদ করবে যেটা সে নিয়েই ছাড়বে। বিগত দিন সে যদি একটা গাড়ি নিয়ে থাকে তো আবার মার্কেটে গিয়ে আবার আরেকটা গাড়ি নিবে এবং ওই গাড়িটা নষ্ট করে ফেলবে, খুব শীঘ্র নষ্ট করবে, দ্রুত দ্রুত এই 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 কাজগুলো করতে থাকবে। বাবার পকেট থেকে দেখা গেল 500 টাকার নোট নিয়ে গেল, কাউন্ট করতে জানে না, এটা গণনা করতে জানে না। 500 টাকার নোট দিয়ে দোকানদারকে বলবে যে একটা চিপসের প্যাকেট দেন, দেখিয়ে দিবে চিপসের প্যাকেট, 10 টাকা দামের চিপসের প্যাকেট নিয়ে বাসায় চলে আসবে। 500 টাকা 490 টাকা গোনার ক্ষমতাও তার নাই। দোকানদার তাকে যদি 490 টাকার জায়গায় যদি 9 টাকাও দেয়, ওটা নিয়ে খুশি হাসতে হাসতে বাসায় চলে আসবে। যদি নাও দেয় তাতেও খুশি আসবে। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, দুইটা কন্ডিশন গুলো খুব কমন এবং এটা আমাদের মধ্যে খুব বেশি দেখা যায়। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এটা একটা জেনেটিক ডিজিজ এবং এটা অনেক জটিল একটা মনস্তাত্ত্বিক রোগ। এগুলো বিহেভিয়ার থেরাপি এবং হোমিওপ্যাথি চিকিৎসা দিলে পারে এইসব বাচ্চারা ভালো হয়। অনেক ভালো ভালো ওষুধ আছে। স্যার, আমি এখানে আরেকটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা অনেক বাচ্চাদের দেখি যে ওরা খুব জেদ করে এবং একটা জিনিস নিতে চায়, মানে হতে পারে তার যে কোনো একটা খেলনা বা তার যে কোনো একটা প্রয়োজনীয় জিনিস,
দেওয়ার পরে সে জিনিসটা ছুঁড়ে ফেলে এবং না দিলে সে দেখা যায় মাটিতে গড়াগড়ি করে এবং একদম এমন কান্নাকাটি করে যে মানে তাকে সেটা না দেওয়া পর্যন্ত সেটা সে ক্ষান্ত হয় না। এটা কি কোনো ডিজিজের মধ্যে পড়ে নাকি এটা তার কোনো মাইন্ডের সমস্যার মধ্যে পড়ে? চাইল্ড সাইকোলজি আসলে খুব জটিল, এবং যেহেতু চাইল্ড সাইকোলজি এটা এমন যদি হয় যে এই বাচ্চাটাকে আপনি ওই জিনিসটার জায়গায় অন্য কোনো ছোট একটা জিনিস দিয়ে সান্ত্বনা দিয়ে থামিয়ে দিতে পারলেন, সেক্ষেত্রে সেটাই বেটার, এবং বাচ্চাদের জন্য এটাই করা বাঞ্ছনীয়। সে বাচ্চা নষ্ট করবে জিনিস, এবং বাচ্চারা সাধারণত খুব এদের মধ্যে কিউরিসিটি বেশি থাকে। দেখা যায় যে একটা নতুন জিনিস নিয়ে আসলো, নতুন জিনিসটা সে খুলবে, খোলার পর দেখবে ভিতরে কি আছে। এগুলো কিন্তু এটা বাচ্চাদের, শিশুদের মধ্যে এটা একেবারে ন্যাচারাল, এবং এটা হওয়া বাঞ্ছনীয়, এটা খারাপ কিছু না, দোষের কিছু না। কিন্তু যদি এমন হয় যে বাচ্চা এত বেশি জেদ করছে এবং জেদটা অসামাজিক পর্যায়ে চলে যাচ্ছে, তখন তো এটা একটু প্রবলেম তৈরি করেই বা বিব্রত করেই। এটা আমার কাছে মনে হতে পারে যে আমার সন্তান আমার কাছে আদরের, এই জন্য আমি এটা সহ্য করে নেবো, কিন্তু আশেপাশে পরিবেশ নষ্ট করছে, এটা তো আসলে এটা পরিবেশের জন্য মানানসই না। তবে বাচ্চাদের বেশিরভাগ কার্যকলাপই কিন্তু ন্যাচারাল এবং স্বাভাবিক। বাচ্চাদের মধ্যে আমাদের মতো ক্রিটিক্যাল মাইন্ডের না বাচ্চারা, আমরা বড়রা ক্রিটিক্যাল মাইন্ডের। আরেকটা বিষয় এখানে এর জন্য আমরা আরেকটা জিনিস দায়ী করি, সেটা হচ্ছে যে বর্তমান সমাজে কিন্তু স্বামী স্ত্রীরা কিন্তু একটা করে বাচ্চা নেন, মানে একটা করে বেবি থাকে, এবং এজ এ রেজাল্ট কি হয়, সে বাচ্চাটাকে সে শিশুটা মনে করে যে যা কিছু আছে সবকিছুই আমার জন্য, মানে আমার আদর, ভালোবাসা, সোহাগ, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ সব আমার জন্য, দেন এটা আমাকে পেতে হবে। যখন সে এই পরিবেশ থেকে অন্য একটা পরিবেশে যায়, যখন দেখে যে না আমাকে তো তারা ঠিক সেভাবে কেয়ার করছে না যেটা আমি আমার ফ্যামিলিতে পাই, তখন কিন্তু তার ভিতরে একটা মানে জেদ কাজ করে এবং যেটা আত্মহংকারের মতো কাজ করে, এবং এর থেকেই কিন্তু সে বাচ্চাটা কিন্তু অবস্টিনেট হয়ে যায়, যার কারণে কিন্তু এই সমস্যাগুলি মানে প্রতিনিয়ত ফেস করে। তো যাই হোক স্যার, অনেক ভালো লাগছে আসলে আপনি যে কথাগুলি বলেন। এখন এখানে আমার বললেন দুটা ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একটা বাচ্চা, একটা মা বাচ্চা দ্বিতীয়বার যখন বাচ্চা নেবেন, দ্বিতীয়বার বাচ্চা নেওয়াটা উচিত, অবশ্যই উচিত, কিন্তু প্রথমবার বাচ্চা নেওয়ার পরে অন্তত 3টা বছর থামা উচিত, যে দ্বিতীয় বাচ্চা নেওয়ার আগে অন্তত 3টা বছর থামা উচিত। কারণটা হচ্ছে যে আমার একটা ঘটনা মনে আছে, যে একটা প্রায় 2-2.5 বছরের বাচ্চা, সে তার 3 মাস বয়সী ছোট বোনের ওই গলা টিপে ওখানে মেরে ফেলে দিচ্ছে। বলছে যে আম্মা তোমার বাচ্চার এই জায়গা চেপে ধরেছিলাম, তো ও তখন দেখছি যে আস্তে আস্তে এই জায়গা বন্ধ হয়ে গেল, ধুকধুকি করছে, ধুকধুকিটা বন্ধ করে দিয়েছে। এটা হিংসা থেকে না, শিশুর মধ্যে হিংসাটা আসে কিন্তু যখনই আর একটা সন্তান ভূমিষ্ঠ হয় এবং সে তাকে প্রতিদ্বন্দ্বী মনে করে, এবং সন্তানটা প্রথম সন্তান মনে করে যে আমার ভালোবাসার আদরের সব ভাগ ওই নিয়ে নিল, কারণ মা তার দিকে অ্যাটেনশনটা বেশি দেয়। একজন মা এবং বাবা যদি এই মনোযোগের জায়গাটা যদি বোঝাতে পারে যে তাকেই তারা বেশি ভালোবাসে, মিথ্যা করে হলেও যদি এটা বোঝাইতে পারে যে তাকেই তারা বেশি ভালোবাসে, আর এটা একটা অতিথি হিসেবে, গেস্ট হিসেবে, একে আমরা অত ভালোবাসি না, তোমাকে আমরা বেশি পছন্দ করি, তোমাকে ভালোবাসি, শিশুরা খুব সরল মনের হয়, ওদেরকে যা বোঝানো যায় তাই ওরা বোঝে। সুতরাং এভাবে করেও কিন্তু এটা মীমাংসা করে নেওয়া যায়। যাহাক ম্যাডাম, আমি বিরক্ত করলাম, বলেন। না অবশ্যই স্যার, খুব ভালো লাগছে আসলে আজকের লাইভ প্রোগ্রামটা, আমার বেসিক্যালি খুব ভালো লাগছে, আর সবার হয়তো অনেক ভালো লাগছে। অনেকে কিন্তু কমেন্ট বক্সে আমাদের অনেক কমেন্ট জমা আছে, আমি অবশ্যই সেটা ফিরে যাব। এখন আমার আরেকটা প্রশ্ন আমার মনে যাচ্ছে আপনার এই মানে কথা শুনে, সেটা হচ্ছে যে এই যে আপনি যে টাচ ইনফেকশনের কথা যেটা বললেন, এখন একটা বেবি যদি কনজেনিটাল প্রবলেম হয়, তাহলে কি সেকেন্ড টাইমে কি আবার এই কনজেনিটাল প্রবলেমের সম্ভাবনা আছে? যদি থেকে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি, অর্থাৎ মা বাবার কি করণীয়?
যদি এটি একটু বলতেন স্যার। নেটওয়ার্কের কারণে আমি আপনার প্রশ্নটা সম্পূর্ণ শুনতে পাইনি। আপনি বললেন যে প্রথমবার যদি টর্চ ইনফেকশন হয়, দ্বিতীয়বার তখন যদি কন্টিনিউয়াল কোনো প্রবলেম একটা বেবি থেকে থাকে, একজন মা বাচ্চা নিয়েছেন, দেখা গেল ফার্স্ট বেবিতে তার কোনো প্রবলেম হয়েছে বাচ্চাটা, সেকেন্ড টাইম বেবি নেওয়ার ক্ষেত্রেও কি তার কোনো একটা প্রবলেম হতে পারে? সেই বাচ্চার ক্ষেত্রে জন্মগত কোনো ত্রুটি থাকতে পারে? সেকেন্ড বাচ্চা নেওয়ার ক্ষেত্রে পেশেন্ট যদি অর্থাৎ ভিকটিম মা যদি ঠিকমতো প্রপার ট্রিটমেন্টে না যান, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইমেও কিন্তু এই একই ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এই জন্য টর্চ ইনফেকশন হয়েছে এটা সন্দেহ হওয়ার সাথে সাথেই এই মায়ের কিছু টেস্ট করার দরকার, এবং টর্চ ইনফেকশনের যে কোনো একটা যদি থাকে তাহলে তার সেগুলোর প্রপার ট্রিটমেন্ট হওয়া দরকার। প্রপার ট্রিটমেন্টের পরে তারপর অপেক্ষা করে সেকেন্ড টাইম তখন বাচ্চা নিতে হবে, তার আগে অবশ্যই না। ধন্যবাদ স্যার। এখানে আসলে আরো প্রসঙ্গ চলে আসতেছে, যদিও আজকে এটা আমার সাবজেক্ট না, তারপরেও যেমন আমরা থ্যালাসেমিয়া একটা রোগ জানি, থ্যালাসেমিয়া রোগের ডাক্তাররা কিন্তু প্রায় একটা কথা বলে থাকে যে যদি প্রথম বেবি থ্যালাসেমিয়া হয় তাহলে কিন্তু সেকেন্ড টাইমে কিন্তু থ্যালাসেমিয়া হওয়ার লক্ষণ থাকে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের অবশ্যই এই নিয়মগুলো মেনে করা উচিত। আমি কথাটা বাড়ালাম না, কারণ আমি যদি একটু থ্যালাসেমিয়া যাই তাহলে আমার মনে হয় আরো 2-3 ঘন্টা লেগে যাবে আমাদের প্রোগ্রামে। এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আরেকদিন বসবো, আরেকদিন কথা বলবো এই বিষয়ে। থ্যালাসেমিয়ার বিষয়টা জি স্যার, জি স্যার, জি স্যার, এটা আসলে বিরাট থ্যালাসেমিয়া, সিজোফ্রেনিয়া, এগুলো বিরাট অধ্যায়, এগুলো নিয়ে আমরা অবশ্যই আরেকদিন অনেক বড়। আপনাকে ছাড়ছি না, আজকে প্রোগ্রামে শেষ না, আমরা আবার আপনাকে নিয়ে আসবো। আমার আরেকটি কোশ্চেন, আসলে আমার অনেক কোশ্চেন এখন জানি না আমার আজকের এই লাইভ প্রোগ্রাম শুনে যারা শুনছে তাদের মনে কতটা কোশ্চেন জাগ্রত হচ্ছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন। আমরা কিন্তু আপনি সব প্রশ্ন করার সমস্যা নেই। জি, এখন যেটা সেটা হচ্ছে যে এই যে মাইন্ডের বিষয় আপনি বললেন, বাচ্চাদের জেদ, রাগ, তাদের অনুভূতি, দেখা যায় যখন একটু ছোট ছোট বাচ্চারা আমাদের কাছে আসে, হ্যাঁ, এদের মাইন্ড বোঝা কিন্তু খুব সমস্যা, মানে বিশেষ করে আমি খুব প্রবলেম ফেস করি। তো আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলতেন যে এই ছোট বাচ্চাদের মাইন্ড আমরা কিভাবে ধরে নিব, কারণ আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু মাইন্ড একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে দেখা যাচ্ছে যে বাবা মা যেটা বলতেছে সেটা আমরা ধরে নিচ্ছি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের একটা অভিজ্ঞান বা আমাদের একটা দর্শনের একটা বিষয় থাকে। সেক্ষেত্রে আমরা কি কি জিনিস নোটিস করবো মাইন্ডের বিষয়ে, এটা একটু বলবেন। আসলে আপনি যে বিষয়টা বললেন, শিশুদের জন্য ওষুধ নির্বাচন করা সত্যি সত্যি খুব কঠিন। আমাদের একটা বড় সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমরা মেন্টাল সিমটমকে খুব বেশি ইমপ্যাসিস করি এবং যথেষ্ট গুরুত্ব সহ দেখি, যেটা অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে এই গুরুত্বের সাথে দেখে না। এই যে গুরুত্বের সাথে দেখা এবং মানসিক লক্ষণগুলোকে গুরুত্ব দেওয়া এবং গুরুত্বের সাথে বিবেচনা করা, হোমিওপ্যাথিতে কিছু মতবিরোধী বক্তব্য আছে, যেটা পরস্পর বিরোধী বক্তব্য অনেকেই দেয়। তার মধ্যে একটা হচ্ছে যে শিশু যে রোগী হোক না কেন, মায়ের লক্ষণ নিয়ে মাকে ওষুধ দিলে পারেই হবে। এক্ষেত্রে আবার অনেকেই এই বিষয়ে একমত পোষণ করেন না। তাদের মতে যে শিশুর যদি আলাদা লক্ষণ থাকে, মায়ের যদি আলাদা লক্ষণ থাকে, তাহলে শিশুকে কি জন্য আমরা মাকে কি জন্য ওষুধ দিব? পরস্পর বিরোধী অনেক বক্তব্য। এই বিষয়গুলোতে আমরা যাব না। সাধারণত শিশু তার কিছু আচরণ, শারীরিক ভঙ্গি, কান্না, এগুলোর মাধ্যমে কিন্তু শিশু তার মানে সমস্যাগুলোকে বহিঃপ্রকাশ করে, এবং এটা আমরা সবাই জানি। কিন্তু কোন ক্ষেত্রে শিশু কিভাবে কাঁদে, অর্থাৎ ক্ষুধার কান্নাটা একজন শিশুর কেমন হবে, অস্বস্তির কান্নাটা একজন শিশুর কেমন হবে, রাগের কান্নাটা একজন শিশুর কেমন হবে, এটা বোঝা কিন্তু, এগুলো বোঝারও কিন্তু কিছু মেথড আছে। অস্বস্তির যে কান্না, সেই কান্নাটা সাধারণত একটানা হয়, এবং যতক্ষণ পর্যন্ত অস্বস্তিতে থাকে শিশু ততক্ষণ পর্যন্ত কাঁদতেই থাকে। সাপোজ শিশুকে ডাইপার পরানো হয়েছে এবং শিশু পটি করেছে, ডাইপারে পটি করার পর ডাইপার ভিজে আছে, সে একটা অস্বস্তি বোধ করছে, তার সেই কান্নাটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তার ডাইপারটা চেঞ্জ না করা হবে।
অথবা তাকে একটা জামা পরানো হয়েছে, জামার পেছন দিকে একটা ট্যাগ লাগানো আছে, আমাদের শার্টে জামাতে যে একটা ট্যাগ দেওয়া থাকে, এই ট্যাগ লাগানো আছে, যেটা তার পিছে একটা সুড়সুড়ি দেওয়ার মতন অস্বস্তিকর একটা অনুভূতি সৃষ্টি করছে। শিশু অনবরতই কাঁদবে এবং যতক্ষণ পর্যন্ত অস্বস্তি থাকবে ততক্ষণ কাঁদবে। আমাদেরকে বেসিক্যালি যে বিষয়গুলো বুঝতে হবে যে শিশু কাঁদছে কেমন, শিশু হাসছে কেমন, শিশু খাচ্ছে কেমন, শিশুর প্রাণ চঞ্চলতা কেমন। আমি পার্সোনালি আমার অভিজ্ঞতা যদি বলেন, আমি কয়েকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে শিশুর ঘুম ভালো হচ্ছে কিনা, শিশু ভালো খাচ্ছে কিনা, এবং শিশু প্রাণ চঞ্চল আছে কিনা, শিশুর এনার্জি লেভেল ভালো আছে কিনা। জাস্ট এই তিনটা জিনিস যদি ভালো থাকে তাহলে আমার আর দুশ্চিন্তার কিছু নাই এই শিশুকে নিয়ে, শিশু ভালো আছে। আর যদি এই তিনটার কোনো একটাতে যদি দেখা যায় ঘাটতি আছে, রোগীর প্রাণ চঞ্চলতা কমে গেছে, রোগীর ঘুম কমে গেছে, রোগীর ক্ষুধা কমে গেছে, রোগীর নিঃসন্দেহে কোনো না কোনো একটা প্রবলেম আছে, এবং সেই ক্ষেত্রে তখন বাচ্চাটার প্রপার কিছু লক্ষণ নিতে হয়। যদি বাচ্চা কথা বলতে না পারে অথবা সামান্য কিছু কথা বলতে পারে, তখন আমরা ডিফারেন্টলি এটা নিই। কিছু বাচ্চা আছে যারা কথা বলতে পারে কিন্তু বাচ্চা ছোট, তাদের প্রশ্ন করলে তারা উত্তর দিতে পারবে, হয়তো 5 বছর 6 বছরের বাচ্চা। এই বাচ্চাগুলো আমাদের এগুলোকে লক্ষ্য করতে হয়। এগুলো লক্ষ্য করার মধ্যে ম্যাথমেটিক্যাতে আমাদের এই সম্পর্কিত কিছু নির্দেশনা দেওয়া আছে। যেমন ধরা যাক যে একটা শিশু, তাকে যে প্রশ্নই আপনি করছেন সেই প্রশ্নের উত্তরে মাথা ঝাঁকাচ্ছে, মুখে কোনো কথাই বলছে না, মাথা ঝাঁকাচ্ছে। আপনি ম্যাক্সিমামে দিয়ে দেখেন পালসিটিলাতে একদম স্পষ্ট হয়ে একটাই ওষুধ লেখা আছে, পালসিটিলা। প্রত্যেকটা কথায় মাথা, হ্যাঁ পালসিটিলা, মাথা নিচু করে উত্তর দেয়। আবার শিশুকে প্রশ্ন করছেন, শিশু আপনার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না, অথচ নিজের থেকে সে কথা বলছে, গান করছে, এবং কিন্তু উত্তর দিচ্ছে না। সে গান করছে, কথা বলছে, অন্য সবার সাথে কথা বলছে, নিজে গান করছে। আপনি তাকে কোনো কোশ্চেন করছেন, সে অ্যান্সার করছে না। আপনি ল্যাপটপে দেখেন অ্যাগারিকাস, একদম সুস্পষ্ট ভাবে অ্যাগারিকাস লেখা আছে। প্রত্যেকটা কথার উত্তরে না বলে, এটা কিন্তু শিশুদের অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা স্বাভাবিক। একটা নির্দিষ্ট বয়সে শিশুরা প্রত্যেকটা কথাতেই না বলে, না না। এই যে না বলার প্রবণতা, এটা আমরা দেখতে পাই যে টিউবারকুলিনামে আছে, হাইসিএম আছে, পালসিটিলা, আরো বেশ কয়েকটা ওষুধ আছে। আবার হ্যাঁ বলে, প্রত্যেকটা কথার উত্তরে হ্যাঁ বলে। এটাও ওই হাইসিএম, পালসিটিলা এবং টিউবারকুলিনাম, এই দুইটা ওষুধে আছে। আছে অনেক। আপনি এবার দেখবেন যে আপনি যদি ম্যাথমেটিক্স দেখেন, শিশুকে যখন আপনি প্রশ্ন করছেন, শিশু প্রথমে প্রশ্নটা পুনরাবৃত্তি করে। আপনি যদি জিজ্ঞেস করেন যে তোমার নাম কি, ও বলবে যে আমার নাম কি ফার্স্ট, তারপরে যখন বলবে যে আমার নাম রাতুল। তুমি কি খেয়েছো? আমি কি খেয়েছি? হ্যাঁ, ফার্স্টে সে প্রশ্নটা পুনরাবৃত্তি করছে। আপনি দেখেন যে পুনরাবৃত্তি করাটা সালফারে আছে, কস্টিকামে আছে, মেড্রোলিয়ামে আছে, আমাদের একটু দিক নির্দেশনা আছে। আবার যে কান্না, অকারণে কাঁদে। আবার যখন ওই ক্ষুধা, বিছানাতে শুতে যাচ্ছে, যতবার শুতে যাচ্ছে সে ততবারই কাঁদছে। লাইসিনাম দেখবেন যে যতবার বিছানায় শুতে যাবে ততবারই বিছানায় যাওয়ার আগে কাঁদছে। লাইসিনাম একটাই ওষুধ আছে। কারো পিছনে গিয়ে এগুলো খুব চমৎকার দিক নির্দেশনা আছে আমাদের বইগুলিতে। আমরা যদি একটু দেখি, একটু যদি অবজার্ভ করি, শিশুদের অবজারভেশনটা খুব জরুরি, এবং ওদের ঔষধ নির্বাচন করাটার একটু কৌশল যদি আমরা অবলম্বন করি, শিশুটার দিকে যদি একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করি, আমাদের জন্য ওষুধ নির্বাচন করা একদম জলবৎ তরলং হয়ে যায়, সহজ হয়ে যায়, এবং সহজ হয়ে যায়।
মানে এখানে মানে কি হইতে হবে, অ্যাক্টিভ হইতে হবে, যে একটা শিশু যে আসলো সে কি করতেছে তার অ্যাক্টিভিটিস। এটা যদি আমরা যদি ভালোভাবে খেয়াল না করি তাহলে কিন্তু আমরা কখনোই একটা সঠিক মেডিসিন ইউজ করতে পারবো না। ইয়েস, এক্স্যাক্টলি। জি স্যার, জাস্ট তারপর একটু কি চোখ কান করে রাখতে হবে। আর খুবই ভালো লাগছে স্যার, আমাদের সময় অলরেডি 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করছে না মনে হচ্ছে, আরো কিছু জেনে নেই। ইতিমধ্যে অনেকেই অনেক প্রশ্ন করেছেন, তার মধ্যে একজন আমাদেরকে প্রশ্ন করেছেন সুলতান মাহমুদ, উনি বলেছেন যে বুকের দুধ আসার ক্ষেত্রে আমরা কি কি হোমিওপ্যাথিক রেমেডি ব্যবহার করতে পারি, যদি কিছু রেমেডির লক্ষণ শুনতে বলতেন। যদি কয়েকটা ওষুধের নাম বলতে হয়, তার মধ্যে আসলে হোমিওপ্যাথি সিমটোমেটিক্যালি এভাবে বলা ঠিক না। আমরা সিম্পল আপনারা সবাই জানেন যে ল্যাক ডিফ্লোরেটাম কিন্তু খুব ভালো একটা ওষুধ, যেটা যদি দুধ কম হয় তাহলে ল্যাক ডিফ্লোরেটাম এত বেশি দুধ উৎপন্ন করে যে মা অস্থির হয়ে যায়, দুধ দিয়ে শেষ করতে পারে না ল্যাক ডিফ্লোরেটাম। আবার যদি দুধ কমে যায় সেক্ষেত্রে কিন্তু ল্যাক ক্যানাই না খুব ভালো একটা ওষুধ। দুধ কমে যাওয়ার জন্য আলফালফা, এটা সবাই জানে, আলফালফা ব্যবহারও করে। রেসিনাস কমিউনিস, এটা খুব ভালো একটা ওষুধ যেটা দুধ বৃদ্ধি করতে সহযোগিতা করে। আর পালসিচিলা, মেট্রামনোর এই ওষুধগুলো পড়ে। তবে ল্যাক ডিফ্লোরেটামের কথা সবসময় সবার আগে আসে, এবং আলফালফা, এই দুইটা ওষুধের কথা সবার আগেই আসে, এবং এই দুইটা ওষুধকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। এখানে এখানে শুধুমাত্র কিন্তু আমরা ঔষধ দিয়েই কিন্তু রোগীকে ছেড়ে দিব না, এর পাশাপাশি কিন্তু আমাদের কিছু ম্যানেজমেন্টও দরকার। রোগীকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার, তার রেস্ট এবং মাইন্ড রিফ্রেশ যেন থাকতে পারে সে ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এবং আমার কাছে এমন Yes. অনেক রোগী আছে যারা এসে বলে যে ম্যাডাম আপনার ওষুধ খেয়ে তো দুধ অনেক বেশি হয়ে গেছে, এত বেশি জমাট বেঁধে গেছে, বাচ্চা একসাথে খেতে পারছে না, এখন কি করণীয়? এক্ষেত্রে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট আছে। আমরা যদি রুগীকে এই কথাটা বলি যে আপনি যখন দেখবেন যে আপনার স্তনটা ভারী রাখছে বা ব্রেস্ট অনেক জমে গেছে, তখন অবশ্যই একটা সুতির টাওয়াল কিছু গরম পানির মধ্যে ভিজিয়ে আপনি আপনার ব্রেস্টটাকে হালকা করে একটু চেপে নিন, তাহলে কিন্তু জমে Yes. থাকার যে দুধটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিস্থিতি দুধটা আসবে এবং এটা কিন্তু বাচ্চার জন্য খুব ভালো। আর দমে যাওয়া দুধটা যদি আপনি বাচ্চাটাকে খাওয়ান তাতে কিন্তু বাচ্চাটা কিন্তু হেলদি জনটা একটু মানে অস্বাস্থ্যকর হতে পারে আর কি। তো এই জন্য আমরা অবশ্যই প্রত্যেকটা মেডিসিন দেওয়ার পাশাপাশি প্রত্যেকটা রোগীকে আমরা ম্যানেজমেন্ট দিয়ে দেবো, কারণ দোয়া এবং দাওয়া দুটোই কিন্তু লাগবে। যদি আমরা ম্যানেজমেন্ট না দিই তাহলে কিন্তু সেটা বারবার আমাদের মধ্যে ব্যাক করবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকজন প্রশ্ন করেছেন, এটা আসলে আমি জানি না এটা কি হবে, উনি প্রশ্ন করেছেন আসলাম উদ্দিন, উনি বলেছেন শিশুর 2.5 বছর বয়স কিন্তু এখনো সে হাঁটতে পারছে না, কি করণীয়? শিশুর 2.5 বছর বয়স হয়ে গেছে তারপরে হাঁটতে পারছে না, এক্ষেত্রে অবশ্যই আপনার উচিত আর বসে না থাকা, নিকটস্থ কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যান এবং বাচ্চাটার কিছু প্রপার ট্রিটমেন্ট করা সিমটোমেটিক্যালি। এবং এমন হতে পারে যে বাচ্চাটার কিছু ইনভেস্টিগেশন করার দরকার হতে পারে, কারণ অনেকগুলো রোগ আছে যে রোগগুলোর কারণে এই শিশুরা হাঁটতে বসতে বিলম্ব হয়। এটাকে অবহেলা করা ঠিক নয়। আর এভাবে আসলে বলাও সম্ভব না হোমিওপ্যাথিতে যে আপনি এই ওষুধটা দিয়ে দেন। আপনি স্থানীয় কোনো হোমিওপ্যাথ ডাক্তারের সাথে পরামর্শ করেন এবং যত দ্রুত সম্ভব, আপনার জন্য এটাই সবচেয়ে ভালো পরামর্শ মনে হয় আমার কাছে, যে আপনি রোগীটাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে বসে থাকবেন না। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আরো কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের অ্যান্সার জানার জন্য। আসলে স্যার এত সুন্দরভাবে আজকের লাইভ প্রোগ্রামটা বিশ্লেষণ করেছে, আমার মনে হয় এখানে আমার কিছু কোশ্চেন ছিল যেটা আমি অলরেডি স্যারকে করে ফেলেছি, এছাড়া আমার মনে হয় না যে আমাদের প্রিয় অডিয়েন্সের আর কোনো কোশ্চেন আছে। আমরা ইনশাআল্লাহ নেক্সট বারে আবারও স্যারকে একসময় নিয়ে আসবো, স্যারের সাথে আমরা আরো আলোচনা করবো। আমার শিশুর বিষয় নিয়ে অনেক কিছু জানার আছে, অনেক তথ্য আছে। আপনারা যারা আজকে আমাদের অনুষ্ঠানে জয়েন করেছেন তাদের সবাইকে
অসংখ্য ধন্যবাদ। আরেকজন প্রশ্ন করেছেন, শিশুর দিন বয়স, গলায় গদগদ আওয়াজ, রাত 10টার পর বাড়ে। আপনি একটু ক্লিয়ার করুন, আপনার কথাটা বুঝতে পারছি না। শিশুর কি দিন বয়স, ক্লিয়ার করুন কাইন্ডলি। আপনার আপনার প্রশ্নটা সঠিক উত্তর, প্রশ্নটি হয়নি। শিশুর দিন বয়স, গলায় গদগদ আওয়াজ, রাত 10টার পর বাড়ে, এটুকুর উপর লক্ষণ করে তো আসলে লক্ষণের ভিত্তি করে তো আসলে মেডিসিন করা যায় না। আপনি প্রশ্নটা ক্লিয়ার করুন, আমরা চেষ্টা করবো আমাদের স্যারের কাছ থেকে সেই উত্তরটা জেনে নেওয়ার জন্য। তো যাই হোক স্যার, এখন আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের আজকে প্রোগ্রামটা যারা দেখছে, আমি আশা করি এর মধ্যে অবশ্যই কোনো গর্ভবতী যারা আছেন বা নতুন মাও অনেকে থাকতে পারেন, তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ? তারা কিভাবে তাদের সন্তানকে বেড়ে তুলবে এবং কেন, কখন তারা ডাক্তারের পরামর্শ নেবে? যদি একটু এটুকু বলে একটু লাস্ট ফিনিশিং দিতেন। যারা নতুন মা হয়েছে, তাদের জন্য আমার এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছার পাশাপাশি কিছু পরামর্শ থাকবে একজন ডাক্তার হিসেবে। প্রথম যে বিষয়, সেটা হচ্ছে যে ব্রেস্ট ফিডিং এর আগে আপনি আপনার ব্রেস্ট এবং নিপল এগুলোকে আপনি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ এগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণের সম্ভাবনা খুব 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 বেশি থাকে। সুতরাং এটাকে কখনোই অবহেলা করবেন না। কখনো রাগ অবস্থায় অথবা ভয় পাওয়া অবস্থায় অথবা মানসিকভাবে শোক, দুঃখ, অপমান, ঘৃণা, এই মানসিক অবস্থাগুলোতে শিশুকে কখনো দুধ দিবেন না এবং দুধ দেওয়া থেকে এগুলো বিরত থাকবেন, কারণ এগুলোর প্রভাব অবশ্যই অবশ্যই শিশুর উপর পড়বে। পজিটিভ চিন্তা ভাবনা করবেন এবং সবসময় ইতিবাচক ভাববেন, ইতিবাচক মন মানসিকতা প্রফুল্ল রাখবেন। আর সহবাসকালীন সময়ে কখনোই শিশুকে স্তন্যদান এটা একদম বিরত থাকবে। আর যদি আপনার বিশেষ কিছু রোগ থাকে, যেমন আপনার যদি কার্ডিওভাস্কুলার কোনো ডিজিজ থাকে এবং সেটার জন্য যদি আপনি কোনো ওষুধ খেয়ে থাকেন, বিশেষ করে হোমিওপ্যাথি ছাড়া অন্য কোনো ওষুধ, সেক্ষেত্রে আপনি আপনার শিশুকে দুধ না দেওয়াই ভালো। যদি আপনার টিবি থাকে, যক্ষা থাকলে অবশ্যই আপনি দুধ দিবেন না। আপনার যদি থাইরোটক্সিকোসিস থাকে এবং সেটার জন্য যদি আপনার অ্যালোপ্যাথি ঔষধ আপনার যদি চলে, তাহলে আপনি অবশ্যই দিবেন না। পোস্টপার্টাম সাইকোসিস একটা মানসিক প্রবলেম, যেটা সন্তান হওয়ার পরে হয়, এটা অনেকগুলো আছে, বেবি ব্লুজ থেকে শুরু করে অনেকগুলো আছে। এই অবস্থা থাকলে সন্তানকে দিবেন না। এবং যদি আপনার আল্লাহ মাফ করুক এই এইডস থাকলে পরে দুধ দেওয়া উচিত না। আর ক্যান্সারের যদি আপনার রেডিওথেরাপি চলে, এগুলো কন্ডিশনে দুধ দিবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশের মায়েরা দুধটাকে এই বাচ্চা চুপানো অর্থাৎ বাচ্চার কান্না থামানোর একটা অস্ত্র মনে করে, মানে বাচ্চা কাঁদলেও দে দুধ, বাচ্চা কাঁদলেও দে দুধ। এইটা করবেন না দয়া করে। শিশু অনেক কারণে কাঁদে, আপনি নিজকে ওই বাচ্চার জায়গায় অবস্থানে রাখেন এবং ভাবেন যে আপনাকে একবার খাওয়ানো হলো, 1 ঘন্টা পর আবার খাওয়ানো হলো, 1 ঘন্টা পর আবার খাওয়ানো হলো, 1 ঘন্টা পর আবার খাওয়ানো হলো, আপনি নিজেই তো বমি করে দিবেন। তো শিশু, ওর পেট ছোট, ও কথা বলতে পারে না, ও কাঁদতে পারে অনেক কারণে, তাই বলে আপনি খাওয়াতে থাকবেন সববার। এবং তাতে যেটা হয় সেটা হচ্ছে যে একটু আগে শিশুটা যে দুধটা পান করলো, আপনি দ্বিতীয়বার যখন দুধ দিলেন তখন আগের দুধের সাথে এই দ্বিতীয়বারের দুধটা অ্যাডজাস্ট হবে না এবং শিশু ইনডাইজেশনে ভুগবে। পেটের বিভিন্ন ধরনের পেট ব্যথা থেকে শুরু করে এই বমি হওয়া, পাতলা পায়খানা, বহুত রকম সমস্যা, পেটের সমস্যায় ভুগবে। ভুল ব্রেস্ট ফিডিং এর কারণে কিন্তু শিশুদের বেশি সমস্যা হয় পেটের, এই মায়েদের জন্য। সুতরাং কাঁদলেই বা বাচ্চাকে বুকের দুধ দিবেন না। যখন দেখবেন বাচ্চা ক্ষুধার্ত হয়ে কাঁদছে এবং হাতকে মুষ্টিবদ্ধ করে হাত মুখের মধ্যে দিয়ে চুষছে, তখন বুঝতে হবে যে শিশুর ক্ষুধা লেগেছে এবং তখনই একমাত্র শিশুকে দুধ দেওয়া উচিত। শিশু অনেক কারণে কাঁদতে পারে। দ্বিতীয়ত, শিশু যখন দুধ খায় তখন দুধের
পাশ দিয়ে বাতাস খায়, বাতাস ঢুকে মুখ দিয়ে। এই জন্য ব্রেস্ট ফিডিং এর সময় অবশ্যই ব্রেস্টের নিচে হাত দিয়ে ব্রেস্টটাকে এমন ভাবে তুলে ধরা উচিত যাতে শিশুর এই দুই মুখে শুধু বোঁটাটা থাকে, নিপুলটা ভেতরে থাকে এবং দুই দিকে বাতাস প্রবেশের ক্ষেত্রটা বন্ধ হয়ে থাকে। না হলে শিশু বাতাস বেশি খাবে, দুধ কম খাবে এবং পেট ফুলে যাবে এবং বায়ু সরবে, পেট ব্যথা হবে, ঢেকুর উঠবে বাচ্চা। এই দুইটা দিয়ে খেয়াল রাখবেন। আর পারতপক্ষে চেষ্টা করবেন যথাসম্ভব শুয়ে দুধ দেওয়া থেকে বিরত থাকা। একান্তই রাত্রেবেলা বাধ্য হলে তখন শুয়ে দুধ দিবেন, এছাড়া শুয়ে দুধ দেওয়া থেকে বিরত থাকাটা সবচেয়ে বেস্ট। তো আপনাদের জন্য এটাই আমার মেসেজ থাকবে আজকে এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামে। এবং আমার বিনম্র সালাম থাকবে আমার লাবণী ম্যামের প্রতি এবং আমাদের ইয়াকুব আলী সরকার স্যারের প্রতি, আর আমাদের মধ্যে নজরুল ইসলাম ভুঁইয়া স্যার ছিলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হ্যাঁ বলেন ম্যাডাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট আরেকটা কোশ্চেন, আমার না, এটা আমাদের অডিয়েন্স থেকে এসেছে। আমাদের প্রিয় আয়শা আক্তার কাফি উনি লিখেছেন যে গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড এবং আরো অন্যান্য ওষুধ রোগীকে খেতে দেওয়া হয়, এখন রোগী যদি আসে তখন আমাদের কি করণীয়, রোগী যদি চায় সেক্ষেত্রে কি করণীয়? লাস্ট কোশ্চেন, এরপরে আমরা আর আপনাকে ডিস্টার্ব করবো না, যেহেতু সময় অনেক হয়ে গেছে, আমরা বিদায় নিয়ে নিব স্যার। গর্ভাবস্থা 6 মাস থেকে ফলিক অ্যাসিড, এই ফলিক অ্যাসিড এটা দেওয়া হয়, এটা একটা ভিটামিন এবং এই সময়ে মায়ের মধ্যে কিছু অ্যানিমিয়ার সম্ভাবনা দেখা দেওয়ার কারণে এটা দেওয়া হয়। এবং এটা কোনো আমার আপনার বা এটা ডাক্তারদের সিদ্ধান্ত না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত যে 6 মাস থেকে একদম 40 সপ্তাহ পর্যন্ত শেষ ডেলিভারির পুরো মুহূর্ত পর্যন্ত ফলিক অ্যাসিড এটা মাকে দিতে হবে। তো তার এগনেস্টে যাওয়ার সাধ্য আমাদের আসলে নাই। আর দ্বিতীয়ত ভিটামিনকে আমরা যেন কখনো ঔষধের সাথে গুলিয়ে না ফেলি। এখন ফলিক অ্যাসিড এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তার মধ্যে একটা হচ্ছে যে কনস্টিপেশন হওয়া, পায়খানা কষা হয়ে যাওয়া, প্রস্রাব হলুদ হওয়া, এগুলো দুইটা কমন কমপ্লিকেশন। কিন্তু এর কিছু সুবিধা থাকে, তার মধ্যে একটা হচ্ছে যে এটা অ্যানিমিয়া রোধ করে, অ্যানিমিয়াটা একটু কমায়। এই জন্য সায়েন্টিফিক্যালি ফলিক অ্যাসিড দেওয়াটা এটা খারাপ কিছু নয়। আমাদের দেশের মেয়েরা এমনিতেই রক্ত স্বল্পতায় ভোগে, মানে বলা যায় যে শতকরা 98% মহিলাই রক্ত শূন্যতায় ভোগে। এবং এই জন্য আমরা বলি যে নিতান্তই বাধ্য না হলে মহিলারা যেন কখনো রক্তদান না করে। রক্তদান মহিলাদের জন্য আসলে ততটা গুরুত্বপূর্ণ না বা প্রযোজ্য না ছেলেদের জন্য যতটা প্রযোজ্য, কারণ তারা এমনিতেই অ্যানিমিয়ায় ভোগে এবং গর্ভাবস্থায় কিছু অ্যানিমিয়া থাকেই মেয়েদের, এই জন্য ফলিক অ্যাসিড করা হয়। ওয়েল, ফলিক অ্যাসিড খালে কোনো সমস্যা নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ধন্যবাদ। আর ভিটামিন 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 কোনো ওষুধ না, ভিটামিনের বাংলা হচ্ছে খাদ্যপ্রাণ। ধন্যবাদ ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি তো মন্ত্রমুগ্ধের মতো আপনার কথাগুলি শুনলাম এবং আমার তো উপকার অবশ্যই হয়েছে। এবং আমি আশা করি আজকে আমাদের এই প্রোগ্রামটি যারা দেখেছেন, স্টুডেন্ট সহ ডাক্তার এবং যারা পেশেন্ট এবং যারা নিউ কামার মাদার, সবাই কিন্তু আজকে এই অনুষ্ঠানটি উপকৃত হয়েছে, এটা আমি দৃঢ় মনে বিশ্বাস করি ইনশাল্লাহ। তো আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, স্যারকে আমরা খুব তাড়াতাড়ি বিদায় নিয়ে নিচ্ছি। এখানে আসলে আপনাদের যা যা কোশ্চেন ছিল আশা করি অনেকেই লিখেছেন, আসলে সময় স্বল্পতার কারণে আমরা সবার কোশ্চেন উত্তর তো আমরা দিতে পারছি না। তো আপনারা কমেন্ট বক্সে লিখুন। নেক্সট আমরা আরেকটা পর্ব স্যারকে নিয়ে করব, সেদিন কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের সকল প্রশ্ন উত্তর থাকবে। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে যিনি একদম সার্বিক সহযোগিতা করেছেন, যিনি আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের সভাপতি ডাক্তার ইয়াকুব আলী সরকার স্যারকে অনুরোধ করব আজকের অনুষ্ঠান সম্পর্কে একটু রিভিউ দিতে, এবং তারপরে আমি আমার অনুষ্ঠানটি কিছু বলে শেষ করে দিচ্ছি। ইয়াকুব আলী সরকার স্যার। ধন্যবাদ। আজকে আমাদের অনেকদিন পর আব্দুল মাহমুদ স্যার আমাদের সাথে সঙ্গ দিয়েছেন, এর জন্য আমি স্যারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।
এবং আমাদের আজকে 3 জন মহাসচিব ছিলেন একসাথে। আমাদের সানিদানি প্রথম থেকে উপস্থিত ছিলেন দেখে আমি খুশি হয়েছি। আমাদের প্রধান উপদেষ্টা ভূঁইয়া স্যার আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবং দেশে এবং দেশের বাইরে অনেক কাজী মোহাম্মদ স্যারের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন, কমেন্ট করেছেন। আজকে একটু সমস্যা হয়েছে আমাদের টেকনিক্যাল কারণে, এখানে সকল কমেন্ট এই বসনে দেখাতে পাচ্ছি না, কারণ আজকে টেকনিক্যাল সাপোর্ট নিচ্ছে, এই জন্য দুঃখ প্রকাশ করছি। স্যারের এই আলোচনা অত্যন্ত সুন্দর হয়েছে এবং আজকের এই আলোচনা যদি সাধারণ দর্শকদের উপকারে আসে তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ স্যারকে, সেই সাথে অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় রাতের মোহাম্মদ স্যারকে আমাদের এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি এই অনুষ্ঠানে একদম শেষ করে চলে আসছি এবং আপনাদের কাছে আমার একটাই বার্তা, মা হওয়া এটা আসলে একটা অনুভূতির ব্যাপার, এটা একটা খুশির ব্যাপার, কিন্তু প্রত্যেকটা কাজের আগেই কিন্তু একটা প্ল্যানিং আছে। তাই আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে একটা কথা জানাতে চাই, আপনারা বাচ্চা নেওয়ার আগে অবশ্যই প্ল্যানিং করবেন, কারণ এখানে আপনার শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক এবং সামাজিক সবকিছু কিন্তু জড়িয়ে আছে। যদি আপনি মনে করেন আপনি খুব টেনশন করত, আপনার বেবিটাকে সময় দিতে পারবেন না, বা আপনি যে কোনো একটা কঠিন রোগে ভুগছেন, তাহলে আমি মনে করবো আপনি একটু ভেবে দেখুন, হোক না একটু সময়, তাতে কি আমাদের দরকার সুস্থ সবল সুস্থ একটি শিশু, এবং এজন্য কিন্তু অবশ্যই আপনাকে অর্থাৎ মাকে সুস্থ হতে হবে। কিন্তু সেই সুস্থতা শুধুমাত্র শারীরিক না, মানসিক, পারিপার্শ্বিক এবং পারিবারিক। আমি এখানে শুধু মাদের বলবো না, মারা যে পরিবারের মধ্যে থাকে পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি অনুরোধ করব আপনার গর্ভবতী মহিলাটিকে আপনারা হেল্প করুন, শারীরিকভাবে, মানসিকভাবে। কারণ ভুলে যাবেন না যে সন্তানকে আসছে সে কিন্তু শুধুমাত্র তার নয়, সেই সন্তানের দায়ভার কিন্তু আপনারও, কারণ আপনিও কিন্তু তার মুখে দাদি, নানি, চাচা, মামা শুনে নিজেকে আবেগে আপ্লুত করছেন এবং খুশি হচ্ছেন। তাই সকলের কাছে আবার আমার অনুরোধ থাকবে, অবশ্যই অবশ্যই আমরা গর্ভবতী মায়ের যত্ন নিব, এবং আজকে প্রোগ্রামের মাধ্যমে যে লক্ষণগুলি আমরা দেখতে পেলাম, যদি সেই লক্ষণগুলি আমরা আমাদের বাচ্চাদের মধ্যে পাই তাহলে অবশ্যই অবশ্যই নিকটস্থ কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে এবং খুব দ্রুত সেটাকে সুস্থ করে তোলার চেষ্টা করুন। তাই আপনারা কোনো টেনশন করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন এবং পাশাপাশি ট্রিটমেন্ট গ্রহণ করুন, ইনশাল্লাহ অবশ্যই এই রোগগুলি থেকে দ্রুত থাকা যায়। তো আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। শেষ করার আগে আমি আরেকটি খুশির সংবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। আমাদের আগামী 24 তারিখ বৃহস্পতিবার রাত 10টায় আমরা আমাদের প্রিয় ডাক্তার রাশেদ স্যারকে নিয়ে আসছি ক্যান্সারের উপর আলোচনা করার জন্য। আর ওনার সাবজেক্টটি হচ্ছে ক্যান্সার সেল জন্মগতভাবেই আমরা দেহে ধারণ করি, এটির সায়েন্টিফিক ফ্যাক্ট। আর এই সাবজেক্টের উপরে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এক সপ্তাহের মধ্যে আমাকে পার্সোনালি ইনবক্সে কমেন্ট করতে পারেন, অথবা ফেসবুকে বিওএইচএফ পেজে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার সেই প্রশ্নটিকে তুলে থাকছেন তো আগামী পর্বে, এই আশা ব্যক্ত করে আজকের মতো প্রোগ্রামটি এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ দেখা হবে আগামী 24 তারিখ বৃহস্পতিবার রাত 10টায় আমাদের প্রিয় স্যার ডাক্তার রাশেদ স্যারের সাথে। এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি এখানে আসসালাম।